ব্রেকআপ। কলেজের বেতন দিতে পারে না যে ছেলে, সেই ছেলের কোনো অধিকারই নেই আমার সাথে রিলেশন করার। একটা ঘড়ি আর কিছু কাগজের প্রেমপত্র আবরাজের মুখে ছুঁড়ে চলে যায় রায়। 3 মাস, মাত্র 3 মাস রিলেশন ছিল ওদের। মূলত রায়ই প্রপোজ করেছিল আবরাজকে। ছেলেটা কঠিন ধাতুতে তৈরি, না হলে রায়কে অপমান করে দিতে বিনা সংকোচে। হয়তো ভাগ্য বিড়ম্বনাকে আপন করেই মেয়েটাকে অপমান করেনি। কলেজের অন্যতম মেধাবী ছাত্র আবরাজ, সেই সুবাদে কলেজের অনুদান পায়। তবে প্রাইভেট কলেজ হওয়ার দরুন বেতন দিতেই হবে, সে যত ভালো স্টুডেন্টই হোক না কেন। পার্ট টাইম জব করে নিজের খরচ চালাতো ও। তবে এই মাসের বেতনটা কোনো কারণে এখনো হাতে আসেনি। এদিকে বেতন না দেওয়ায় একটা নোটিশ আসে ওর কাছে। সেটাই যেন ওকে হাসির পাত্র করে দিল, সাথে রিলেশনের সমাপ্তিও ঘটালো। আবরাজের ধারালো ব্যক্তিত্ব আর মেধা দেখেই প্রেমের প্রস্তাব দিয়েছিল রায়। প্রথমে না করলেও ও কোনো কারণে যেন রায়কে অ্যাকসেপ্ট করে নিল। তবে কল্পনাও করতে পারেনি এভাবে ভেঙে যাবে তাদের সম্পর্ক। অবশ্য ওরই ভুল ছিল। সামান্য সরকারি বেতনভোগী বাবার ছেলে হয়ে একজন উঁচু মাপের মেয়ের সাথে রিলেশনে জড়ানো উচিত হয়নি। মৃদু হাসে ও, মাটিতে পড়ে থাকা ঘড়িটা তুলে নেয়। খুব দামি নয়, তবে বেতন পেয়ে মাসের প্রথমেই ঘড়িটা কিনেছিল ঢাকার বেশ জমকালো শোরুম থেকে। তবে এটাই ছিল সেই শোরুমের সব থেকে কম দামি ঘড়ি। দীর্ঘশ্বাস ফেলে আবরাজ, পকেটে পুরে নেয় ঘড়ি, চিঠিগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এই নামকরা শহরে সামান্য চিঠির প্রেমের কোনো মূল্য নেই। টাকার মূল্যই টাকাতেই। চিঠির সস্তা প্রেমকে আপন করা হয় না এখানে, শুধু দেখা হয় স্ট্যাটাস। কে কত বিলাসিতার মধ্যে বড় হয়। মানুষ বড় অদ্ভুত জীব, এরা টাকা ছাড়া এক পাও চলতে পারে না। ভালোবাসা নিয়ে মুখে বেশ কিছু লাইন বললেও মনে মনে সেগুলোকে সস্তা বলে ফেলে রেখে ময়লা রাস্তাতে 1 পা 2 পা করে এগিয়ে চলছে ও। চেহারার সামান্য মলিনতা থাকবেই বা না কেন, একটু আগে যে ব্রেকআপ হলো। তবে কে বলবে এই ছেলেটার সাথে 3 মাসের প্রিয় প্রেমিকার বিচ্ছেদ ঘটেছে। ঠায় দাঁড়িয়ে আছে সে, নেই কোনো ব্যথার ছাপ। ক্যান্টিনে এসে পকেটে হাত দিল, 20 টাকা রয়েছে মাত্র। পায়ে জোর নেই একদম। বাসে করে গেলে 10 টাকা ভাড়া লাগবে, আবার না খেয়েও চলছে না শরীর। ক্যান্টিন থেকে বেরিয়ে আসে ও। এখানে 1 বোতল পানির মূল্যই 20 টাকা, সর্বনিম্ন খাবারের মূল্য 30 টাকা, তাও ডিম ছাড়া স্যালাড। গলা কাটা দাম নিচ্ছে। বাইরের ছোটোখাটো চায়ের দোকানে এসে বসে। 10টি টাকা সন্তর্পণে পকেটে পুরে 10 টাকা দিয়ে 2 স্লাইস রুটি কিনে নেয়। খেতে মন্দ নয়, তবে রুটিটা টাটকা নয়। রুটি খেয়ে টাকাটা বাড়িয়ে দেয়। পানি খাওয়া প্রয়োজন। সামান্য আশঙ্কাগ্রস্ত হয়েই বলল, মামা, টাকা ছাড়া পানি হবে? লোকটি ময়লা গামছাতে হাত মুছতে মুছতে বলল, কি কন মামা, পানির জন্য আবার টাকা লোমো? লন লন বৈশা খান। কৃতজ্ঞতার চোখে তাকায় ছেলেটি। টিনের গ্লাসটা তুলে নিয়ে ঠক ঠক করে পানি পান করে। এই ব্যস্ত দামি শহরের থেকে ভুলেই গিয়েছিল টাকা ছাড়াও পানি পাওয়া যায়। অবশ্য আজকাল তা পরিস্থিতি। পানির গ্লাসটা দোকানেদারের হাতে দিয়ে আবরাজ বলল, কৃতার্থ হলাম মামা, আল্লাহ আপনার মঙ্গল করুক। লোকটা শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। মানুষ এতটা বিনয়ী হয় তা জানা ছিল না ওনার। ভাগ্য বড় অদ্ভুত। ভালো মানুষগুলোই রাস্তায় পচে মরছে, আর সমাজে নোংরা কীটগুলোই হাই সোসাইটির গণ্যমান্য ব্যক্তি। আসলে এরা গণ্যমান্য তো বটেই, তবে বেশিরভাগই জঘন্য ব্যক্তি। প্রাইভেট কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। সরকারি কলেজে দূরে যাওয়া স্টুডেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতেই পড়াশোনা শুরু করেছিল ছেলেটা। তখন অবশ্য টাকার টানাপোড়েন ছিল না, মাথার উপর ছায়া নামক বাবা ছিল। না হলে এই দামের বাজারে কজন মধ্যবিত্ত সাহস করে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়া। তবে বছরখানেক যেতেই কপালে দুঃখ নামক হতাশা এলো। মধ্যবিত্ত পরিবারের সেই ছেলেটি দেখতে পেল গরিব অবস্থান। বাবা নামক মানুষটি মৃত্যুতে ওকে সমাজকে চিনতে সাহায্য করেছে।
ছোট থেকেই ধারালো মস্তিষ্কের অধিকারী বটে, না হলে 50 লক্ষ টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরও চাচার বিরুদ্ধে কোনো অভিযোগ করলো না। নিঃসন্দেহে ছেলেটি শক্ত মনেরই বটে। রাস্তা দিয়ে হাঁটছিল, হাতে 10 টাকা। যেহেতু এখন কিছুটা সুস্থ লাগছে, তাই 10 টাকা বাস ভাড়া দিয়ে লাভ কি? জ্বরের গতিতে পাশ কাটিয়ে যায় একটি গাড়ি। পাশে নোংরা ময়লা ড্রেনের সমস্ত পানি এসে লাগে আবরাজের শরীরে। ছেলেটা কোনো প্রতিক্রিয়া নেই। অন্য কেউ হলে নিশ্চয়ই কথা শোনাতো। গাড়ি থেকে লোকটা নেমে আসে, ইয়ং বয়সের একটা ছেলে। ওর কাছে এসে বলে, সরি। ইটস ওকে। সামান্য হেসে কথাটা বলল আবরাজ। তবে গাড়ি থেকে নেমে আসা সুন্দরীর দিকে তাকিয়ে ভ্রুটা কুঁচকে গেল। বড় বড় চোখ করে এগিয়ে আসে রায়। ছেলেটার হাত চেপে ধরে বলল, হোয়াট হ্যাপেন বেবি? এই রাস্কেল লো ক্লাসের ছেলের সাথে কি কথা তোমার? ওকে তুমি চেনো রাই? আসলে আমার ভুলের কারণেই ওর কাপড়টা নোংরা হয়ে গেছে। পূর্ণ দৃষ্টিতে তাকায় রায়। আবরাজের শার্ট থেকে একটু গন্ধ নাকে এসে লাগতেই নাক চেপে ধরে। চেঁচিয়ে বলে, তোমার ক্লাস কোথায় নেমে এসেছে রকি? ওর শার্টটা দেখেছো? নোংরা, তেল চিটচিটে, আর দেখেই বোঝা যাচ্ছে ফুটপাতের। বাট রাই। ছেলেটাকে এক প্রকার টেনে নিয়ে যায় রায়। শক্ত মনোধারী আবরাজ মৃদু হাসে। যে মেয়েটা দুদিন আগে ওকে জড়িয়ে ধরার বায়না করছে, সে মেয়েটা আজ নোংরা বলে বিদ্রূপ করছে। ভাবতেই অবাক লাগে মানুষ কতটা দ্রুত বদলে যায়। অবশ্য সঙ্গী জগতেও টাইম লাগে না। বড়লোক আর সুন্দরী হলেও তো বাহাতের খেল। আর ছেলেদের টাকা হলেই যথেষ্ট, মিনিটে মিনিটে গার্লফ্রেন্ড জুগিয়ে নেবে। পাশের রুম থেকে কাশির শব্দ কানে এসে ধরা দেয়। ছেলেটা বুঝতে পারে অরিতার ঠান্ডা লেগেছে। মেয়েটার ঠান্ডার ধাঁচ প্রচুর, একটু বৃষ্টি হলেই ঠান্ডা লেগে যায়। কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে অরিতা। আদুরে হাতে বোনের মাথায় হাত রাখে আবরাজ। ঘণ্টাখানেক পরই অরিতার জন্মদিন। গুনে গুনে 12 বছর পূর্ণ করবে মেয়েটা। মায়ের স্নেহ পাওয়া হয়নি, মা কি জিনিস জানায়নি। জন্মের সময়ই মা মারা যায়। ভাই আর বাবার হাত ধরে পেরে উঠেছিল। অনাকাঙ্ক্ষিত ঝড় এসে আবার বাবার নামক ছায়াকেও তুলে নিল। বিগত 1.5 বছর ধরে ভাইকে জড়িয়ে বেঁচে আছে। রুগ্ন শরীরটা কোনো মতে মলিন কম্বলে ঢেকে দেয় আবরাজ। স্নেহের হাতটা মাথায় রেখে বলে, খুব খারাপ লাগছে অরি। না ভাইয়া, আমি ঠিক আছি। তোমার না কাল থেকে বোর্ড পরীক্ষা, যাও পড়তে বসো। ঠিক আছে বোন, আগে তোর সুস্থতা প্রয়োজন। মেয়েটার কপালে হাত রেখে আবরাজ জ্বরের শরীরে পুড়ে যাচ্ছে একদম। বুকের ভেতরটা ধক করে উঠল। মেয়েটার অসুস্থতা ওকে চঞ্চল করতে বাধ্য করে। দিকভ্রান্তের মতো এদিক সেদিক তাকায়। কি করবে বুঝতে পারছে না। মলিন শরীর নিয়ে উঠে বসে অরিতা। আবরাজের হাতটা মুঠোবন্দি করে বলে, আমি ঠিক আছি ভাইয়া, তুমি পড়তে বসো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। তোমাকে বেস্ট রেজাল্ট করতে হবে তো। চুপ, একদম পাকা পাকা কথা বলবি না। তুই শুয়ে থাক, আমি আদা চা আর পানি নিয়ে আসছি, কপালে পানি পট্টি দেবো। কিন্তু ভাইয়া। মেয়েটার কথাটা অগ্রাহ্য করে কিচেনে আসে আবরাজ। চিনির কৌটায় এই চামচের মতো চিনি রয়েছে। ছেলেটা হালকা হাসে, এতেই হয়ে যাবে। তবে চা পাতার কৌটোটা খুলতেই বুকটা ভারী হয়। একটা দানাও নেই। পেছন থেকে পদধ্বনি শুনতে পায়, কৌটাটা লুকিয়ে ফেলেও। অরিতা বলে, কি হয়েছে ভাইয়া? এ কি অরি, এখানে কেন এসেছিস? যা, আমি চা নিয়ে আসছি। শেষোক্ত কথা বলার সময় ছেলেটার গলা ধরে আসে। অরিতার চোখ কান এড়ানো দায়। দু চোখের কার্নিশে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে বলল, আমি চা খাবো না ভাইয়া। কেন খাবি না? মাথাটা নিচু করে ফেলে অরিতা। চোখেতে কান্না আসতে চায়। হাউমাউ করে কেঁদে ফেলে মেয়েটা। শক্ত করে জড়িয়ে ধরে ভাইকে। ক্রন্দনরত অবস্থায় বলল, আমি দেখেছি চা পাতা নেই, তুমি এত ভেবো না ভাইয়া। দীর্ঘশ্বাসটা কোনো মতে লুকিয়ে অরিতাকে বুকে চেপে ধরে। মনে মনে শক্ত হওয়ার মনোভাব পোষণ করে বলে, আরে পাগলি, এর জন্য কাঁদে কেউ? কাল বাদে পরশুই বেতন পাবো, দেখবি সব নিয়ে আসবো। একদম টেনশন করবি না, ভাই আছে তো। আর চা পাতা নেই তো কি হয়েছে, আমি আছি না। ছেলেটার কথায় মর্মটা বুঝতে পারল না অরিতা। চাপা কান্নাটা দমিয়ে অদ্ভুতভাবে তাকালো। তাতেই হেসে কুটি কুটি অবরাজ।
হাসি থামিয়ে বলল, আমি আছি মানে এই নয় যে আমাকে চা করে খাওয়াতে হবে। ভাইয়া। আবারও কেঁদে ওঠে মেয়েটি। রক্তক্ষরণ বোধহয় একেই বলে। তীব্র রক্তক্ষরণ হচ্ছে বুকে। অসহায়ের মতো চেয়ে থাকে আকাশের পানে। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। মা বাবা মরা মেয়েটাকে ভালো রাখতে পারছে না। মনে মনে প্রশ্ন করে, ভাই হিসেবে কতটা যোগ্য আমি। পরীক্ষা দিয়ে বের হয়েছে আফরাজ। বেশ ধকল গেল ওর উপর। পড়াশুনো কমপ্লিট করে মধ্যরাতে বসে কাজ নিয়ে। পরীক্ষা চলাকালীন সময়টাও ছুটি পেয়েছে ও। তবে বাড়ি থেকে কাজ করতে হবে এমনই নির্দেশনা ছিল। তাই দীর্ঘ 1 মাস ঠিক মতো ঘুম হয়নি। এইচএসসি পরীক্ষাটা বেশ ভালোই পার করেছে। মোটামুটি ভালোই রেজাল্ট হবে। ভাগ্য ভালো থাকলে টপও করতে পারে। কড়া রোদ্দুর আজ। ফাইলটা উঁচু করে হেঁটে চলেছে ছেলেটা। পাশের দোকানে রাখা ছোট্ট টেডি বিয়ারটা ওর মন কেড়ে নেয়। মাথায় আসে অরিতার কথা। আজ বাদে কাল মেয়েটার জন্মদিন। আগেরবার শোকেই দিন পেয়েছে। কোনো উপহার দেওয়া হয়নি। তবে আজ ইচ্ছে হচ্ছে খুব। পকেট হাতড়ে বুঝতে পারলো টেডি বিয়ারটা কেনার মতো টাকা নেই ওর। মনটা বিক্ষিপ্ত হয়ে গেল মুহূর্তে। কত শখ করেছিল। তবুও দোকানে গিয়ে সফটওয়্যারের দাম জিজ্ঞাসা করলো। দোকানদার জানালো 450 টাকা। 330 টাকা আছে ওর কাছে। এখান থেকে হেঁটেই বাসা যেতে হলে সন্ধ্যা নেমে যাবে। তাই 30 টাকা রেখেই যা কেনার কিনতে হবে। 300 টাকা দিয়ে চকলেট বক্স কিনতে গিয়েও কিনলো না। অরিতা অন্য সব বাচ্চাদের মতো চকলেট পছন্দ করে না। সফটওয়্যার পেলে বেশ খুশি হবে। ছেলেটা যেন কিছুতেই মনে শান্তি পাচ্ছে না। ধীর পায়ে রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো কোনো কাজই ছোট নয়। তারপরই এগিয়ে গেল হোটেলের দিকে। দোকানদার বেশ চেঁচাচ্ছেন। অর্ধ শতাব্দী মানুষের ভিড় জমেছে এখানে। তবে বাসন মাজার লোক আসেনি আজ। সেই কারণে কাজে ব্যাঘাত ঘটেছে। কাপা স্বরে দোকানদার এসে দাঁড়ালো। লোকটা এক পলক তাকিয়ে আবারও কাজে মত্ত হলো। চপ ভাসতে ভাসতে বলল, এই রেন্টু, কই গেলি তুই? দুটো প্লেট নিয়ে আয়। পরক্ষণে ক্ষীণ গলাটা নরম করে বলল, আপনাকে কি দিব স্যার? চিকেন চপ দিব নাকি চিকেন পাও? ছেলেটা ভারী অবাক হলো। নিজেকে যথারীতি সামলে নিয়ে বলল, একটা কাজের দরকার। যদি আপনার আপত্তি না থাকে তাহলে বাসন মাজার কাজটা কি দিতে পারেন? গায়ে কলেজ শার্ট। লোকটা যেন বিশ্বাস করলো না ওকে। খিটখিট করে হেসে উঠল। রসিকতার কণ্ঠে বলল, বুঝছি স্যার, আপনি মজা করছেন। এখন বলেন কি নেবেন? না আমি মজা করছি না, আমি সিরিয়াসলি। দয়া করে আমাকে কাজটা দিন না। এদিকে লোকজন তাড়া দিচ্ছে। অপেক্ষা করতে করতে কয়েকজন উঠেও গেল। লোকটা তাদের বসতে বললে তারা জানালো যে দোকানে প্লেটের পর্যাপ্ত নেই। সে দোকানে বসে থেকে কোনো লাভ নেই। দীর্ঘশ্বাস টেনে লোকটি আবার শুধালো, আপনার কি সত্যি মজা করছেন না? আমি মজা করছি না। ভ্রুকুটি করে তাকায় লোকটি। হাতের ইশারায় রন্টুকে ডাকে। গামছা দিয়ে কপালের শেষ বিন্দুটুকু মুছে রন্টু বলল, কোন স্যার? এই ছেলেটাকে বাসন পরিষ্কার করার জায়গায় নিয়ে যাও। হা হয়ে যায় রন্টুর মুখ। আবরাজকে আগাগোড়া দেখে বলল, কি কইতেছেন স্যার? এ তো কলেজ স্টুডেন্ট, তাও বড় বড় কলেজের। যা কয়েছি তাই করো তো। হো যাইতেছি, আপনি আসেন আমার সাথে। কৃতজ্ঞতায় মাথাটা নিচু করে আবরাজ। দোকানদার অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা কি সত্যি? হাতে 200 টাকা পেয়ে ভারী আনন্দ অনুভব হচ্ছে ছেলেটার। মাস শেষ হতেই টাকা পয়সার শূন্যের খাতায় নেমেছে। পরীক্ষার জন্য কতগুলো টাকা দিতে হলো। সব কিছু মিলিয়েই যেন চলছিল না। বোনের জন্য সফটওয়্যার কিনতে পেরে বেশ শান্তি অনুভব হলো। রিক্সা নিয়ে বাসা এলো। কতদিন পর রিক্সাতে উঠলো, ঠিক ঠাউর হচ্ছে না হবে কি করে। রোজই 4-5 কিলোমিটার হেঁটে আসে ও। হাতে বই নিয়ে পড়াশোনা করতে করতে এগিয়েছে রাস্তার ফুটপাত ধরে। কথায় আছে, কষ্ট করলে সফলতা আসে, আর পরিশ্রমে নাকি বিফলে যায় না। তেমনই এক সফলতার অপেক্ষায় রয়েছে ছেলেটা। সামান্য 450 টাকার একটি সফটওয়্যার কাউকে এতটা আনন্দ দিতে পারে, তা ছিল কল্পনার অতীত। অরিতার মাথায় চুমু খেয়ে আবরাজ।
একটু আগে ঠিক 12টার সময় জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও সবটাইটি উপহার দিয়েছে আবরার। তখন থেকে কতবার থ্যাঙ্কস বলেছে জানা নেই ছেলেটার। মেয়েটার চোখ দুটো চকচক করছে, খুব ভালোবাসে ভাইকে। ঠিক তখনই মনে পড়লো মাস শেষের দিকে 12 বছরের এই কিশোরীর মস্তিষ্ক বুঝতে পারে টাকা কতটা প্রয়োজনীয় ছিল। মুহূর্তে মুখ ভরে এক রাশ কালো মেঘ জমল। আবরাজ বুঝতে পারল না হঠাৎ মুখটা গোমরা করার কারণ। আদুরে কণ্ঠে শুধালো, কি হয়েছে অরি? এটার দাম কত ভাইয়া? উপহারের দাম জিজ্ঞাসা করতে নেই বোন। সব টয়টা নাড়িয়ে দেখে মেয়েটা, দামটা ভেবে বলল, 400 থেকে 500 টাকা তো হবে। এতগুলো টাকা নষ্ট করা উচিত হলো না। নষ্ট কোথায় করলাম? এটার প্রয়োজন ছিল না ভাইয়া, তুমিই আমার কাছে যথেষ্ট। আবরাজকে জড়িয়ে ধরে অরিতা। বাবা মাকে খুব মনে পড়ছে ওর। সৃষ্টিকর্তা ওর থেকে বাবা মাকে তুলে নিয়েছেন, তবে ফেরেশতারূপী ভাইকে দিয়েছেন, যেই ছেলেটা দুনিয়া তোলপাড় করা ভালোবাসা দিয়ে আগলে রাখে ওকে। আকাশে অর্ধচাঁদ বিষণ্ণ রাত্রিটাকে উপভোগ করছে আবরাজ। পাশেই শুয়ে আছে অরিতা। জন্মদিনের দিনেও মেয়েটার চোখের পানি ঝরালো, তেমনই কিছু দিতে পারেনি ওকে। তবুও মেয়েটা বলল, তুমি আমার পৃথিবীর সেরা ভাই। আনমনে হেসে ওঠে আবরাজ। সার্থকতা বোধহয় একেই বলে, অন্তর থেকে স্বস্তি নেমে এসে। জীবনে কতটা কি হারাতে হবে জানা নেই, তবে বোন নামক প্রাপ্তিটা যেন কখনোই না হারায়, এই প্রার্থনাই থাকবে। পরীক্ষা শেষ হওয়াতে অনেকটা সময় পেয়েছে আবরাজ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল প্লেগ্রাউন্ডের দিকে। ঠিক তখনই গোলাগুলির শব্দ কানে আসে। কোনো শত্রুপক্ষ আক্রমণ করেছে, বোমা আঘাত করা হচ্ছে সর্বত্র। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখ দুটোও কেমন ছলছল করছে। হঠাৎ করে অরিতার কথা মনে হলো। বাসায় একা রয়েছে মেয়েটা। 1 সেকেন্ড সময় ব্যয় না করে কলোনিতে এগিয়ে গেল। পা যেন চলছে না, মোটা দড়ির সাহায্যে যেন কেউ বেঁধে রেখেছে ওর পা। চারপাশে আগুনের ছড়াছড়ি। হঠাৎ করে কোন দেশ থেকে আক্রমণ হলো আবার। মহল্লায় ঢুকতে একটা বোমের শব্দ শুনতে পেল আবরাজ। এক পলক পিছে তাকালো। পেছনে থাকা ঘরগুলো থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। চোখ দুটো ঘোলাটে হলো কেমন। শুকনো ঢোক গিলে আবার ছুট লাগালো সে। ঘরের কাছে আসা মাত্রই অনাকাঙ্ক্ষিত সেই বোমটি পড়ল ওদের ঘরের কাছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ল পুরো ঘর জুড়ে। এক মুহূর্তের জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল আবরাজ। মৃদু চিৎকারের শব্দ কানে আসতেই সচকিত হলো ছেলেটা। জানালা দিয়ে দেখা যাচ্ছে চিৎকার করছে অরিতা। বুকটা কেমন ফাঁকা ফাঁকা অনুভব হলো। মৃদু শব্দে উচ্চারণ করলো, অরি বোন আমার। কথাটা কানে পৌঁছলো না মেয়েটার। ছুট লাগালো আবরাজ। তবে এই কয়েক পায়ের পথ যে 1000 মাইলের মতো হয়ে গেছে। জানলা দিয়ে প্রবেশের চেষ্টা করতেই চিৎকার করে উঠল অরিতা। আবরাজ বলল, অরি ভয় পাস না বোন, আমি আসছি, কিচ্ছু হবে না তোর। দু চোখের কার্নিশে পানির ফোয়ারা নেমে যায়। মৃদু হাসে মেয়েটা। আশেপাশে তাকিয়ে বুঝতে পারে এখান থেকে বের হওয়া অসম্ভব। বরং আবরাজ এখানে আসলে ওরও মৃত্যু নিশ্চিত। শেষবারের মতো আদুরে কণ্ঠে ভাইয়া ডাকটা বলল মেয়েটা। আবরাজ জানলার কাজ ভেঙে ফেলেছে। প্রবেশ করবে তখনই চিৎকার করে উঠল অরিতা। বলল, আমার কসম লাগি ভাই, যদি আর 1 পাও আগাও তাহলে এই আগুনেই ঝাঁপ দিব। থমকে যায় আবরাজের পা। কয়েক সেকেন্ড পর আবারও ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। তবে তার আগেই কোথা থেকে আগুনে ফুলকে এসে জড়িয়ে নেয় অরিতাকে। মৃদু আর্তনাদ করে ওঠে অরিতা। শেষবারের মতো করে বলে, তুমি আমার পৃথিবীর সেরা ভাই। পুড়ে যাওয়া লাশের সামনে নির্বিকার হয়ে বসে আছে আবরাজ। ছেলেটার গায়ে বেশ কিছু স্থানে পুড়ে গেছে, তাতে কোনো ব্যথা নেই ওর। ব্যথা তো রয়েছে মনের গভীরে। প্রিয় বোনটা জ্বলন্ত কয়লা এখন। লাশ চেনার উপায় নেই, পড়ে আছে হাড়গুলো। কত সুন্দর ছিল মেয়েটা। মাত্র 12 বছরেই নিজের জীবনের অন্তিম ঘটবে কে জানত। আবরাজের মনে বিষণ্ণতার পাহাড় জমেছে। মনের কোণ থেকে একটি শব্দ ভেসে আসছে, আমি কেন আগুনে পুড়ে গেলাম না। ছেলেটা বাক শক্তি হারিয়ে বেশ কিছুক্ষণ। এখন বিকেল 4টা বাজে।
প্রায় 4 ঘন্টা পর আগুন নিভেছে দমকল বাহিনী, তবে বাঁচাতে পারেনি কাউকেই, কারণ ততক্ষণে ঘরের ভিতরে আটকে পড়া মানুষগুলো কয়লায় পরিণত হয়েছে। ধরতে গেলে প্রতিটা লাশই ছিন্ন ভিন্ন। সবগুলো লাশকে এক করে করার চেষ্টা করতে তেতে উঠল আবরাজ। নিজের সর্বশক্তি দিয়ে হাড়গুলোকে জড়িয়ে ধরল। পোড়া মাংসের গন্ধে থাকা যাচ্ছে না একদম। আর ছেলেটা কত সহজেই জড়িয়ে নিল। একজন কর্মী লাশটা নেওয়ার জন্য হাত বাড়াতেই চেঁচিয়ে উঠল আবরাজ। উন্মাদ পাগলের মতো আর্তনাদ করে বলল, একদম না, আমার বোনকে টাচ করবেন না একদম। আমার বোন, আমার অরি, সুন্দর বোনটা আমার। ছেলেটা দুচোখ পেয়ে অশ্রুধারা নেমেছে। ক্রন্দনরতা অবস্থাতে ছেলেটাকে বিক্ষিপ্ত দেখাচ্ছে। সুন্দর মুখখানি বেশ নেতিয়ে পড়া গোলাপের মতো দেখাচ্ছে। জামা কাপড়ে ময়লা আর শুকিয়ে যাওয়ার রক্তের ছোপ ছোপ দাগ। মেয়েটির লাশকে ছাড়বেই না ও। কর্মীটা উপায় না পেয়ে ছেলেটিকে সরানোর চেষ্টা করলো। একা না পারায় অনেকগুলো মানুষ এসে সরানোর চেষ্টা করলো। সৃষ্টিকর্তা যেন প্রাণ ভরে সমস্ত শক্তি প্রদান করে দিয়েছে আবরাজের দেহে। কিছুতেই ছেলেটিকে সরাতে পারছে না আর কেউ। আর্তনাদ করে বলছে ও, আমি যেতে দিব না আমার বোনকে। আমার বোন আমার সাথে থাকবে। আজ আমার বোনের জন্মদিন, দিব না যেতে। একজন পুলিশ কর্মকর্তা ছেলেটার পিঠে লাঠি দিয়ে আঘাত করলো, তবুও পারছে না ছাড়াতে। বা হাতের আঘাত পড়তেই ছেলেটার হাত ফসকে গেল। চিৎকার করে বলল, আমি তোকে বাঁচাতে পারলাম না বোন। পৃথিবীর সেরা ভাই হতে পারলাম না রে, পারলাম না তোকে বাঁচাতে। ক্রন্দনরত অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়ল আবরাজ। কোনো মেঘের দেশ থেকে ভেসে আসলো আরই তার খিলখিল হাসি। চোখ বন্ধ করার আগে একটাই শব্দ কানে আসলো, আমার পৃথিবীর সেরা ভাই তুমি। 8 দিন পর পূর্ণ জ্ঞান ফিরল ছেলেটি। এই 8 দিনে বহুবার জ্ঞান ফিরেছে। প্রতিবারই অরি অরি বলে চিৎকার করে আবার অচেতন হয়ে পড়েছে। মনের প্রতি প্রগাঢ় ভালোবাসা সবাইকে মুগ্ধ করেছে। তবে হায়, এ যন্ত্রণা কখনো লাঘব হয়? মাথাটা চেপে ধরে ছেলেটি। কেমন ভারী ভারী মনে হয়। ঘাড় ব্যথায় নড়ানো যাচ্ছে না। মনে হচ্ছে কোনো শক্তপোক্ত ঝোলা চাপানো। ঘাড় যেন এখনোই বেঁকে যাবে। ডান হাতটা বেদের সিটের সাথে ঘষা লাগতে আ বলে আর্তনাদ করে উঠল ছেলেটা। অনেকটা পুড়ে গেছে। ছেলেটার আর্তনাদ শুনে ছুটে আসে নার্স। বিগত দিনগুলোতে বেশ পাগলামি করেছে আবরাজ, সেই কারণে নার্সটি ভয় পেয়ে যান। ছুটে যান ডাক্তারের কাছে। কয়েক মুহূর্ত নিয়েই আসেন 2 জন স্টাফকে। তবে আজ পাগলামি করছে না ছেলেটা। কেমন যেন হয়ে গেছে। দেহে শক্তি নেই বললেই চলে। স্যালাইনের মাধ্যমে বেঁচে আছে। মৃদু ঘাড় ঘুরিয়ে দেখে কয়েক জোড়া চোখ তাকিয়ে আছে। ছেলেটা বোঝার চেষ্টা করে বিষয়টা, তবে ঠিক ঠাউর করতে পারে না। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা হসপিটাল। ধীর পায়ে নামতে যেতেই একজন নার্স বলল, আপনি অসুস্থ, এখন উঠবেন না। নার্সের দিকে তাকিয়ে রইল আবরাজ। হাতের ইশারায় ক্যানেল খুলতে বলল। নার্স খুলে দিলেন। হাতটা ওঠানামা করলো ছেলেটি। প্রচণ্ড ব্যথা অনুভব হয়। হাত বোধহয় অবশ হয়ে গেছে। 3 ঘন্টা পর নিজের অতীতটা মনে পড়ে ওর। নিজ ব্যক্তিত্বকে ফিরে পেল ও আবেগে আর অনুভূতিতে লুকাতে অক্ষম হলো ছেলেটি। কেঁদে উঠল পুরো হসপিটালের সম্মুখে। একজন ডাক্তার ছেলেটির মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হও বাবা, শান্ত হও। স্যার, আমার বোন মাত্র 12 বছর, ওর জন্মদিন ছিল সেদিন। মেয়েটা একা করে চলে গেল। মাথাটা চেপে ধরে ধপ করে বসে পড়ল। বেশ কিছু সান্ত্বনার বাণী শুনতে হলো ওকে। তবে সান্ত্বনা কি জীবন চলে? পোড়া বাড়ির কাছে এসে দাঁড়ালো ছেলেটি। হায় রে মানুষ! বিধ্বস্ত বাসাতে দেখে মৃদু হাসলো। এই বাসাতে জড়িয়েছিল ওর পুরো পরিবারের স্মৃতি, শেষ সম্বল যাকে বলে। সরকারের থেকে সামান্য কিছু টাকা প্রদান করা হয়েছে ঘরের ক্ষতিপূরণ হিসেবে। টাকাগুলোর দিকে তাকিয়ে আছে ছেলেটি। জীবন কতটা অদ্ভুত! চারপাশ থেকে আর্তনাদ শোনা যাচ্ছে। কেউ পরিবারের মানুষ হারিয়ে, কেউ বা ঘর বাড়ি হারিয়ে। চাপা আর্তনাদগুলো এই ভরার সন্ধ্যাতে অশরীরী চিৎকার মনে হচ্ছে। কয়েকটা পুরনো ল্যাম্পপোস্টের আলোতে হেঁটে চলেছে ছেলেটি। হাঁটতে হাঁটতে পায়ের নিচে কিছু একটা ঠেকে যায়। মাথাটা নিচু করে দেখে খবরের কাগজ। কাগজটি এড়িয়ে যেতে গিয়েও পারল না।
কারণ এর হেডলাইনে ঝলমল করছে সেই দিনের সেই ঘটনা। না চাইতে দু চোখ ভরে উঠল, কাপা হাতে খবরের কাগজটি তুলল। বড্ড যন্ত্রণা হচ্ছে। আলগোছে পকেটে তুলে নিল কাগজটি। পথিমধ্যে আবারও থমকে গেল। গুটি কয়েক মানুষের আওয়াজ কানে আসছে। একটি কথা ছিল এমন, টাকাটা পাইছিস? আমাদের কাজ এবার পরের কলোনিতে বোমা আঘাত করা। প্রবাস থেকে খবর আসছে, হেলিকপ্টার দিয়ে বোমা আঘাত করায় আন্তর্জাতিক অঙ্গনে মামলা হয়েছে। এবার দেশের অভ্যন্তরীণ থেকেই যা করা করতে হবে। ছেলেটির দু চোখে জ্বলন্ত দাবানল, রক্তচক্ষু দুটোতে হালকা পানি। দেশদ্রোহী এই হারামির জাতের জন্যই এতগুলো প্রাণ চলে গেল। শরীরে তেমন শক্তি নেই, তবুও এগিয়ে গেল ছেলেটা। হাতে মোটা শক্ত পাইপ। আবরাজের দিকে তাকিয়ে লোকগুলো বলল, ওই কে তুই? কুত্তার বাচ্চা, দেশ থেকে দেশের ক্ষতি করিস, দেশদ্রোহী মির্জাফর। পাইপ দিয়ে একজনের গায়ে আঘাত করে বসে ছেলেটা। সবাই মিলে চেপে ধরে আবরাজকে। ছেলেটা এতগুলো লোকের সাথে পেরে ওঠে না। মাথায় আঘাত পড়তেই লুটিয়ে পড়ে মাটিতে। পুলিশের গাড়ির শব্দ আসতেই লোকগুলো পালাতে লাগলো। দুর্বল রক্তাক্ত শরীর নিয়েও আবরাজ বলল, মির্জাফরের বাচ্চা, দেশদ্রোহী, ছাড়বো না তোকে। পুলিশগুলো ছেলেটাকে উঠালো। টলমল শরীর নিয়ে ইশারা করলো ছেলেটা। কয়েকজন পুলিশ সেই দিকে চলে গেল। একজন কর্মকর্তা বলল, কারা ছিল ওরা? দেশদ্রোহী। ছেলেটির গায়ে দুটো ইঞ্জেকশন পুশ করা হলো। এমনিতেই অসুস্থ, তার উপর আবার আঘাত পেয়েছে। শরীরে শক্তি নেই একদম। বড় কর্মকর্তারা এসেছেন আবরাজের সাথে দেখা করতে। ছেলেটার মুখে কুলু পেটে রয়েছে। ওর ধারালো মস্তিষ্ক অনেক কিছুই বুঝতে পারে। এদেশে এখনো কিছু দেশদ্রোহী রয়েছে যারা অভ্যন্তরীণ উপায়ে দেশের ক্ষতি করে যাচ্ছে। অন্য দেশের সাথে হাত মিলিয়ে দেশে লুটপাট করছে। তাই কাউকে বিশ্বাস করা ঠিক নয়। অফিসার আবুল বললেন, সোয়াত আবরাজ তোমার নাম, তাই তো? দুদিকে মাথাটা কাত করে সম্মতি জানালো ছেলেটা। আবুল দীর্ঘশ্বাস ফেললেন। বয়স 50-এর ঘরে। ছেলেটার পাশে এসে বসলেন তিনি। সিগারেট জ্বালালেন ওর সামনে। একটান দিয়ে অফার করলেন সিগারেট খাওয়ার জন্য। হাতটা উঠিয়ে না বলল আবরাজ। দুর্ভেদ্য হাসলেন আবুল। সিগারেটটা শেষ করলেন খুব যত্নে। যাওয়ার পূর্বে ছেলেটার মাথায় হাত রেখে বললেন, জীবনে অনেক বড় সার্থকতা কি জানো? প্রেম ভালোবাসা, সেটা পরিবার প্রতি হোক কিংবা দেশপ্রেমে। নিজের দেশে কে যে ব্যক্তি ভালোবাসে তাকে আল্লাহ তাআলাও পছন্দ করেন। তোমার জীবনে আপন বলতে এই দেশটাই রয়েছে। নিজের জীবনের পরবর্তী ধাপটুকু দেশের সাথে জোড়ার চেষ্টা করো। লোকটা দরজার কাছে এসে আবারও ফিরে এলেন। অবাক চোখে তাকিয়ে আছে আবরাজ। পকেট থেকে কার্ড বের করে ওর হাতে গুজে দিয়ে বললেন, যে কোনো প্রয়োজনে আমার স্মরণ পূর্ণ হবে। আমি তোমাকে সাহায্য করবো ইনশাআল্লাহ। পারলে আমার কথাটা মাথায় রেখো। তোমার ভেতরে আমি উদ্দীপনা দেখেছি। পারবে, তুমি পারবে ওই দেশে কিছু অবতীর্ণ শত্রুকে শেষ করে দিতে। এইচএসসি রেজাল্ট প্রদান করা হয়েছে। সর্বোচ্চ নম্বর পেয়ে পাশ করেছে আবরাজ। ছেলেটা খুশি হবে নাকি দুঃখী হবে ঠিক বুঝতে পারছে না। অরিতা সবসময় বলতো ওর ভাইকে বেস্ট রেজাল্ট করতে হবে। তেমনই রেজাল্ট করেছে ছেলেটা। তবে সেই সংবাদ অরিতার কানে পৌঁছলো না। বেশ মনোকষ্ট নিয়ে একগুচ্ছ বেলি ফুল কিনে নিল ছেলেটি। অরিতাকে গণকবর দেওয়া হয়েছে। কবরস্থানের কাছে আসতে মৃদু শিরশির বাতাস এসে ওকে স্পর্শ করে গেল। এক মুহূর্তের জন্য অনুভব হলো ওই স্পর্শ যেন অরিতার ছোট ছোট হাতের স্পর্শ। মেয়েটি প্রায় সময় মাথায় হাত বুলিয়ে দিত ওকে, আর চোখ বন্ধ করে বোনের দেওয়া ভালোবাসা গ্রহণ করত আবরাজ। দীর্ঘ সময় এভাবেই পার হয়ে গেল। কয়েকটা কাকের কাকা ধ্বনিতে ওর ধ্যান ভাঙে। হাসে, কষ্টের হাসিই বটে। কবরের পাশে এসে ফাঁকা ঢোক গেলে অরিতার জন্য দোয়া প্রার্থনা করে, সাথে প্রার্থনা করে সকল কবরবাসীর জন্য। ফুলটা কবরের পাশে রেখেই মাটিতে হাত বুলায়। কাল রাতে বেশ বৃষ্টি হয়েছিল, তাই মাটি ভেজা।
ছেলেটার বুক ধক করে উঠল। অরতার ঠান্ডার সমস্যা ছিল, আজও কি ঠান্ডা লেগে গেল ওর? খবরে হাত বুলাতে বুলাতে বলল, বোন, এই বোন, কেমন আছিস তুই? কষ্ট হচ্ছে খুব? বৃষ্টিতে ভিজে ঠান্ডা ভেদিয়েছিস নিশ্চয়ই। তোর অভাগা ভাইয়ের সাধ্য হলো না রে তোকে রক্ষা করার। আল্লাহকে কতবার বললাম আমার বোনটাকে নিও না, কিন্তু তিনি তোকে নিয়ে গেল। বেলি ফুল তো তোর খুব পছন্দের, তাই না? দেখ, একদম তত্তাজা ফুল নিয়ে এসেছি। খুশি তো তুই? এই অরি, শুনতে পাচ্ছিস তুই? তোর ভাই সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে রে, তোর সেরা ভাই অরি বোন আমার। আবারও আর্তনাদে ভেঙে পড়ে ছেলেটি। সব পরিস্থিতিতে কঠোর থাকার শক্তি এখন আর নেই ওর। পরিবারের প্রতিটি সদস্যকে হারিয়ে একদমই ভেঙে পড়েছে ছেলেটি। চোখের পানিতে শুকিয়ে যাওয়া মাটিতে আবারও দাগ ওঠে, কাঁধে কারো স্পর্শ পায়। ছেলেটি তাকিয়ে দেখে, তিনি বললেন, শান্ত হও বাবা, শান্ত হও। জীবনটাকে এত ঠুনকো ভেবো না। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে একটি লক্ষ্য দিয়ে পাঠান। তোমাকেও পাঠিয়েছে এমন এক লক্ষ্য দিয়ে। আপনি? কবরস্থান দেখাশোনা করি আমি, পাশেই ছিলাম। রোজ অনেক মানুষ কান্না করে এখানে, তবে তোমার আর্তনাদ শুনে না এসে পারলাম না। বৃদ্ধ লোকটি শ্বাস ফেললেন, ভারী গরম এক নিঃশ্বাস। আবরাজ উঠে দাঁড়ালো, কবরটা আরেকবার দেখলো। আমার বোনকে দেখে রাখবেন, মেয়েটা বড্ড ভীতু প্রকৃতির। এলোমেলো পায়ে কবরস্থান থেকে বের হলো আবরাজ। বৃদ্ধ লোকটি ভাষাহীন, নির্বিকার। এমন ভালোবাসা খুবই কমই দেখেছেন তিনি। ভালোবাসার কোনো সীমা নেই, অত্যন্ত অসীম এই প্রক্রিয়া সর্বত্র ছড়িয়ে রয়েছে। কবরস্থান থেকে বেরিয়ে একটি মসজিদে আসে, নামাজ পড়ে এখানেই অবস্থান করে। কয়েক মাস ধরে এখানেই থাকছে ছেলেটা। দুপুরে নামাজ শেষ করে খাওয়ার জন্য বের হয়েছে, তখনই চোখে পড়ে একটি মেয়েকে। মুখে মাস্ক লাগিয়ে ছুটছে, দেখে মনে হচ্ছে পেছনে কোনো লোক লেগেছে। আবরাজ নিজেকে দমিয়ে রাখতে পারল না, ছুটে গেল ওই মেয়েটির দিকে। একটু দূরে এসে হাঁপাচ্ছে মেয়েটি, আবরাজও হাঁপাচ্ছে। পেছনে ঘুরে ওকে দেখে বলল, কি চাই? আপনি এবার ছুটছিলেন কেন? কেউ তাড়া করছে আপনাকে? ওহো, এর জন্য এসেছেন? হ্যাঁ। মাস্কটা খুলে ফেললো মেয়েটি। নির্লিপ্ত তাকিয়ে রইল আবরাজ। অনেক সুন্দরী না হলেও বেশ মায়াবী মেয়েটি। বয়স বেশি হলে 19 হবে। আবরাজের কাছে এসে দাঁড়ালো মেয়েটি, ভালো করে পরখ করে বলল, সৈয়দ আবরাজ। অচেনা মেয়েটির মুখে নিজের নাম শুনে চমকে উঠল বেশ। মেয়েটি দারুণ এক হাসি উপহার দিয়ে হাত বাড়ালো। হাতের দিকে এক পলক তাকালেও হাত মেলালো না আবরাজ। মেয়েটি তাতে বিন্দু মাত্র অপমান বোধ করল না, বরং হাসি রেখেই বলল, আপনাকে আমি চিনতে পেরেছি এখন। আমাকে? সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তাই না? হ্যাঁ। আমিও এইচএসসি ব্যাচ, তবে আপনার মতো এত ভালো নাম্বার পাওয়া হলো না। তবে বোর্ড পর্যায়ে প্রথম হয়েছি। দৌড়াচ্ছিলাম কারণ আমি সেনাবাহিনীতে জয়েন হতে চাই। কিছুদিন পূর্বে একটি ঘটনা ঘটে গেল, জানেন নিশ্চয়ই। আমার মন সেই দিন থেকে সেনাবাহিনীতে জয়েন করার জন্যই উতলা হয়ে রয়েছে। দেশের পরিস্থিতি দিন দিন তলিয়ে যাচ্ছে। কোন দিন পুরো দেশটাই লুট হয়ে যাবে জানতে তো পারবে না কেউ। আমি চাই আমার দেশকে ভালোবাসতে, ভালো রাখতে, তাই এই পদে জয়েন হতে চাচ্ছি। থমকে গেছে আবরাজ। মেয়েটির কথা শুনে ভেতর থেকে ভালো লাগা কাজ করছে। মনে মনে সিদ্ধান্ত নিল। মুখের সামনে তুড়ি বাজাতেই চমকে উঠল ছেলেটি। মেয়েটি বলল, বি ফ্রেন্ড। হেসে সম্মতি প্রদান করলো আবরাজ। বহুদিন পর ভেতর থেকে শান্তি অনুভব হচ্ছে। মেয়েটির সাথে কথা বলে জানতে পারলো মেয়েটির নাম সিরাত। পুরো নাম সিদ্রাতুল সিরাত। সিরাত বেশ ফ্রেন্ডলি কথা বলে। আপনার নামটা বেশ। আবরাজ বলল। সরস হাসলো মেয়েটি, এক পলক তাকিয়ে বলল, আপনার নামটা আরও বেশি ইউনিক। বাই দ্য ওয়ে, আমরা আপনি করে কেন বলছি? সেম ব্যাচ, সেম এজও, তাহলে তো তুমি করেই বলা যায়। আবরাজও সম্মতি জানালো। কথা বলতে বলতে আসরের আজান পড়ে যায়। আবরাজকে বিদায় জানালো মেয়েটি। যাওয়ার পূর্বে বলল, খুব ভালো হলো তোমার সাথে পরিচয় হয়ে, আর কালকে দেখা হচ্ছে। মসজিদে থাকছো তাই তো? হ্যাঁ,
আচ্ছা বাই। মৃদু হাসলো অপরাধ। সিরাজ চলে গেল লম্বা লম্বা পা ফেলে। সেনাবাহিনীতে জয়েন করার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন। অপরাজের কাছে তেমন কোনো টাকা পয়সা নেই। এই মুহূর্তে কী করা উচিত ঠিক মাথায় আসছে না। এদিকে শপথ নিয়েছে নিজের দেশকে ভালোবেসে গ্রহণ করবেও। নিজ শপথ থেকে সরে আসতে চাচ্ছে নাও। এতে করে নিজের ব্যক্তিত্বকে অপমান করা হবে। ছেলেটির মাথায় চট করেই বুদ্ধি এলো। বাড়িটা পুড়ে গেছে, তবে জমি তো রয়েছে। শহরের বাসা ছিল, সামান্য জায়গা হলেও বিক্রি করলে বেশ অনেক টাকাই পাওয়া যাবে। ছেলেটি মনে মনে স্থির করলো জমিটা বিক্রি করবে। পরদিনই লোক লাগালো। প্রচণ্ড খিদে পেয়েছে। হাতে অবশিষ্ট রয়েছে সামান্য কিছু অর্থ। যতদিন না জায়গাটা বিক্রি হয় ততদিন অবধি বেশ হিসেব করে চলতে হবে। রোজ ভাত খেলেও আজ ভাত খেলো না, বরং দোকান থেকে শুকনো রুটি কলা কিনে লাঞ্চ সেরে নিল। এতে করে 30 টাকা বেঁচে গেল, যা দিয়ে আরেক বেলার খাবার হয়ে যাবে। হেঁটে হেঁটেই মাঠে আসলো ছেলেটি। সেখানে আগে থেকেই অবস্থান করছিল সিরাজ। অবরাজকে দেখে বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। মেয়েটা দারুণ লম্বা, 5 ফিট 6 হবে বা তার কাছাকাছি। হাইটে বিনা সংকোচে চান্স পেয়ে যাবে মেয়েটি। অবশ্য অবরাজও নিজেও লম্বা, তাই চান্স পেতে কোনো রকম অসুবিধা হবে না। তবে বডি স্ট্রাকচার নিয়ে যত ঝামেলা। নানা রকমের ফিটনেস রাখতে হয়। হাঁটতে হাঁটতে সিরাজ বলল, কি ভাবছো তুমি? ভাবলাম ফিটনেসের দিকে নজর রাখতে হবে। অবশ্যই রাখতে হবে। শোনো, নিজেকে এমনভাবে গড়তে হবে যাতে করে প্রথম ধাপেই টিকে যাও। হ্যাঁ। একটা কথা বলবো? হ্যাঁ বলো। ছেলেটার হাত ধরল সিরাজ। অবাক হলো না অবরাজ। মেয়েটা একটু গায়ে পড়াই বটে, তবে প্রচণ্ড ভালো। অবরাজ বলল, কি হলো বলো, কি বলবে? তুমি টাকা টেনশন করছো তাই না? প্লিজ আমার থেকে এই সামান্য উপহার গ্রহণ করো। ধন্যবাদ সিরাত, তবে আমি এই টাকা গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন? আমার বাবা রেখে যাওয়া সম্পদটা এখনো রয়েছে, সেটা যতদিন অবধি আছে আমি সাহায্য নিতে পারবো না। ফোঁস করে দম ফেলল মেয়েটি। কতবার এই কথাটা বোঝানো হয়েছে জানা নেইও, তবে অপরাজের আত্মসম্মান বোধ এতটাই বেশি যে একটা কানা করিয়েও সে নেবে না। দুজনে কিছু শরীরচর্চা করতে লাগলো। শরীর ফিট রাখার জন্য এই সাধারণ শরীরচর্চাগুলো জরুরি। জগিং শেষে একটা বেঞ্চে এসে বসলো দুজনেই। একটা জুসের বোতল এগিয়ে দিল সিরাজ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে অপরাজ। নাকি সুরে মেয়েটা বলল, প্লিজ এটাকে অন্তত নাকচ করো না। হেসে ফেলল ছেলেটা। মেয়েটার হাত থেকে বোতল নিয়ে জুস পান করলো। এই পৃথিবীতে একজন বন্ধু পেল বটে, যে সমস্ত কিছু যেন নির্দ্বিধায় ওর সঙ্গে এগোচ্ছে। সত্যি বলতে কে আপন আর কেই বা পর তা বোঝা মুশকিল। না হলে সামান্য কারণে রায় চলে গেল ওর থেকে। 2 মাস পেরোলো, ও বাড়িটা বিক্রি করতে পারলো না অপরাজ। আবারও পুরনো সেই জবটা নিয়েছে। মাঝে কয়েক মাস মন মানসিকতা ঠিক ছিল না, আর সেই কারণেই জবটা ছেড়ে দিয়েছিল। ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। বিসিএস করলে সেনাবাহিনীর বড় পদের চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। সিরাত নিজেও বিসিএসসি করবে বলে ঠিক করেছে, তবে কুমিল্লা থেকে ঢাকা এসে পড়াশোনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। মেয়েটা বড় ভালো মনের, অপরাজের সাথে ছায়া হয়ে রয়েছে। এই প্রথম ব্যস্ত দুনিয়ায় স্বস্তিময় একটি নাম সিরাত। অত্যন্ত অপরাজের কাছে তেমনই লাগে। কিছু কাগজপত্রের জন্য কলেজে গেল ছেলেটা। তখনই দেখা হয় রাইয়ের সাথে। মেয়েটা বেশ অনেক শুকিয়ে গেছে, মুখের সেই মাধুর্যতা নেই। কেমন যেন লাগছে দেখতে। হতাশাগ্রস্ত হয়ে অন্য দিক ফিরে হাঁটা লাগায় অবরাজ। ঝড়ের বেগে এসে পথির মধ্যেখানে বাধা দিল রায়। ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা। অবরাজের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুমি? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না? নিশ্চয়ই ভালোই আছো। মেয়েটা সামান্য হাসলো, চোখে মুখে দুঃখের ছাপ। তবে কেন সেটা মেয়েটিকে প্রশ্ন করতে ইচ্ছে হয় না। আগাতে চাইলে হাতটা ধরে ফেললো রায়। বলল, আমাকে মাফ করে দিও অবরাজ, আমি আসলেই ভুল করেছি, খুব বড় ভুল করেছি। মাফ ছাড় কিচ্ছু নেই রাই। মেয়েটা ডুকরে কেঁদে ওঠে।
ক্রন্দনরত মুখে লাল লাল রাগের ছোপ। মায়া হয় ওর, তাই হালকা হাতে মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলে। কাঁদছো কেন? নাক টেনে তাকায় রায়, চোখে মুখে বিদ্রুপের হাসি, তবে সে বিদ্রুপ নিজের জন্য। আমি ভুল করেছি আবরাজ, রকি আমাকে ঠকালো, অন্য মেয়েকে বিয়ে করবে এখন। কেঁদো না, আরও ভালো কাউকে পাবে তুমি। ভালো কাউকে পাবো? হাসালে আমায়, আমি প্রেগনেন্ট। শেষোক্ত কথায় মাথাটা চক্কর দিয়ে উঠল ছেলেটা। এর মানে রাই ছেলেটার সাথে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েছে। শুক্র ঢোক গেল। রায় কিছু বলবে তার আগেই চলে যায় অবরাজ। মাটিতে বসে পড়ে রায়। সবার মতো অবরাজও ওকে ঘৃণা করে। ঘাসের ওপর পা মেলে দিয়ে বসে আছে অবরাজ। পাশে গুটি কয়েক পাথর রাখা। আনমনেই একটা একটা করে পাথর ছুঁড়ে ফেলছে নদীতে। পানিতে হালকা শব্দ করে পাথরগুলো ডুবে যাচ্ছে। অতলে হারিয়ে যাচ্ছে এরা। বেশ অনেকক্ষণ ধরে ছেলেটার হেয়ালিপনা দেখে চলেছে সিরাত। এবার প্রশ্ন করা উচিত, তাই ধপ করে পাশে বসলো। অথচ অবরাজের ধ্যান ভাঙল না। মেয়েটা ভ্রু সামান্য কুঁচকে গেল। বলল, কি ভাবছো? কোনো উত্তর করল না অবরাজ। ওর ধ্যান জ্ঞান সমস্ত কিছু পৃথিবী থেকে বেরিয়ে কল্পনার জগতে মেতেছে। হালকা হাতে ধাক্কা দিতেই সচকিত হয় ছেলেটা। সিরাতকে বসে থাকতে দেখে লম্বা হেসে বলল, কখন এলে? অনেকক্ষণ হলো। আচ্ছা, কি হয়েছে তোমার? আরে কিচ্ছু হয়নি। দীর্ঘশ্বাস লুকিয়ে কথাগুলো বলল অবরাজ। তবে মেয়েটা অনেক চতুর বটে, তাই বুঝে গেল অবরাজ লুকাতে যাচ্ছে বিষয়টা। দুজনেই নীরবতা পালন করলো। গোধূলি বেলার শেষ প্রহরে এসে অবরাজ বলল, কি অদ্ভুত দুনিয়ার নিয়ম। প্রেমিকের কাছে নিজেকে ন্যস্ত করে দিতে একটুও বুক কাঁপে না, ভাবে না ইনি ফিউচারে কি হবে। পরে যখন ধোকা খায় তখন কেঁদে বুক ভাসায়। এত সফট মনের কেন হয় মেয়েরা? সামান্য মিষ্টি কথায় ভুলে যায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সিরাত উত্তর করল, এই ভুলের জন্য দায়ী কারা বলো তো? এই ভুলের জন্য দায়ী সে নিজেই। কারণ এমন অপকর্ম করেছে সে, যার ফল নিশ্চিত ভুগতে হবে। হ্যাঁ সেটাই, তবে এর প্রতিকার সম্ভব না। সম্ভব, তবে ধরে বেঁধে সংসার হয়? অবরাজ উত্তর করল না। সত্যি বলতে প্রচন্ড বাজে অনুভূতি হচ্ছে রাইয়ের জন্য। হাজারো একটা সময় দুজনে একটা সম্পর্কে জড়িয়েছিল। একটু হলেও তো ফিলিংস ছিল নিশ্চয়ই। হঠাৎ এইসব কেন বললে বলো তো? এমনি বললাম। এক্সারসাইজ করবেন না? আজ সন্ধ্যা দেখব। মৃদু হাসলো অবরাজ। দুজনের মাঝে রয়েছে সামান্য ব্যবধান। এই দূরত্ব বজায় রেখেই সুন্দর এক সন্ধ্যা দেখলো দুজনে। ক্যাফেতে বসে আছে অপরাজ। যার জন্য অপেক্ষা করছে তার আসার কথা ছিল আরও 20 মিনিট আগে, তবে এখনো পৌঁছয়নি। উপায় না পেয়ে কল করতে গেল ছেলেটা। ঠিক তখনই একটি শব্দ কানে এসে বাজলো। পেছন ঘুরতেই রকি বলল, সৈয়দ আবরাজ, আপনি তো সে যার সাথে আমার দেখা হয়েছিল কয়েক মাস আগে? হ্যাঁ। হাত মিলালো দুজনে। রকির আচরণ নম্র ভদ্রই বটে, তবে এ কাজ করতে পারে বিষয়টা আকাশকুসুম কল্পনা। কফির অর্ডার করলো অবরাজ। কফি দিতেই চুমুক দিয়ে বলল, সরি, একটু লেট হয়ে গেছে। তাহলে বলুন কোন কারণে জরুরি তলব? আপনি রায়ের ফ্রেন্ড তাই না? হুম। মানে আমি তো নিজেও দেখেছি। আপনি ঠিকই দেখেছেন। আর আমি রায়ের বয়ফ্রেন্ড ছিলাম, এখন নেই। ভ্রু কুচকে তাকালো অবরাজ। রকি সামান্য হাসলো, কিছুটা ঝুঁকে বলল, আপনি তো রায়ের এক্স তাই না? যে মেয়ে আপনাকে ছেড়ে দিল সামান্য কারণে, সে আমাকে ছাড়বে না এর কোনো নিশ্চয়তা আছে? দেখুন মিস্টার রকি, আমার আর আপনার বিষয়টা আলাদা। আপনি ওর গর্ভে থাকা সন্তানের বাবা। ছেলেটার মুখটা কঠোর হয়ে গেল। কফির মগটা চেপে ধরল। সামান্য উত্তেজিত কণ্ঠে বলল, আমার সাথে ফিজিক্যাল গেছে মানলাম, অন্য কারোর সাথে যায়নি, এর প্রমাণ কি? আমি বলাতে সুরসুর করে চলে এসেছি। নিশ্চয় আপনি? কথার মাঝে থামিয়ে দিল অবরাজ। নিজেকে শান্ত রেখেই বলল, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না, কখনো চুমুও খাইনি আমি। ছেলেটা দীর্ঘশ্বাস ফেলল। রকি বলল, আমার পক্ষে এত মহান হওয়া সম্ভব নয়।
আপনি নেহাতি ভালো মানুষ, তাই ওর হয়ে সাফাই গাইছেন। মিস্টার রকি, আমার কথা শুনুন। আমাকে মাফ করবেন। আর একটা সত্যি কি জানেন, রায়কে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তবে ওর শাস্তি পাওয়া জরুরি। ছেলেটা চলে গেল। অদ্ভুতভাবে তাকিয়ে রইল অবরাজ। এ কেমন ভালোবাসা! তবে শেষোক্ত কথাটা যে মিথ্যে নয় তা বেশ ভালোই বুঝতে পারল অবরাজ। দীর্ঘশ্বাস টেনে উঠে দাঁড়ালো। এর বেশি কী বা করতে পারে ও? মনে একরাশ বিষণ্ণতা নিয়ে এগিয়ে যাচ্ছে ছেলেটা। এই একটা দোষ, কারোর দুঃখ সইতে পারে না ও। হঠাৎ করে একটা গাড়ি এসে থামে ওর কাছে। কিছুটা ভয় পেয়ে যায়, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে এগোতে থাকে। গাড়ি থেকে নেমে আসেন অফিসার সেলিম। কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে লোকটা সেই পুলিশ অফিসার যে দেশপ্রেমের মর্মাহত বুঝিয়েছিল ওকে। আমি খুব খুশি হয়েছি তুমি দেশকে নিজের সাথে এগিয়ে নিয়ে অংশগ্রহণ করছো। ধন্যবাদ স্যার। আই এম প্রাউড অফ ইউ মাই বয়। ছেলেটা দুর্বেদ্য হাসল। লোকটা সত্যিই খুব ভালো। তিনি বললেন, আসো রাস্তার ধারে বসে চা খাওয়া যাক। মাথাটা কাত করে সম্মতি জানালো অবরাজ। চায়ের দোকানে এসে অবরাজ বলল, দুটোই চিনি ছাড়া লিগার চা দিবেন। আবুল অবাক হলেন না, কারণ এর আগেও তিনি অবরাজের সাথে দেখা করেছিল। ছেলেটা দেশদ্রোহীদের ধরতে বেশ সাহায্য করেছে, স্কেচ করিয়েছিল একদম সঠিক নির্দেশনা, আর সেই সুবাদে শাস্তি প্রদান করতে পেরেছে। এর মধ্যে থেকে একটা বিষয় খুব অবাক করেছে ওনাকে। অবরাজ বলেছে বিষয়টা যেন পাঁচ কান না হয়, কারণ ও চায় না এই মিশনে সাহায্য করছে তাকেও জানুক। দুজনেই বেশ কিছুটা সময় নিয়ে চা পান করলো। সেলিম বলল, তোমাকে একটা কথা জানতে এসেছি। কি কথা? সিরাত আমার মেয়ে। কথাটা যেন ধনুকের মতো বুকে এসে বেঁধে। ছেলেটার চাহনি দেখে হেসে ফেললেন সেলিম। আশ্বস্ত করে বললেন, রিল্যাক্স, আমিই পাঠিয়েছিলাম ওকে তোমার মনটাকে দেশপ্রেমের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমি জানি তুমি পারবে। কি বলবে বুঝতে পারলো না অবরাজ। ছেলেটার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তিনি। যাওয়ার পূর্বে একটি কার্ড প্রদান করলেন, যেটাতে সরকারিভাবে অবরাজ আর সিরাতকে সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। 1 টাকাও দিতে হবে না। মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে অবরাজ। তার পাশে কান ধরে দাঁড়ানো সিরাত। অবরাজের অভিমান ভাঙানোর সাধ্য নেই মেয়েটি। ছোট করে বলল, প্লিজ মাফ করে দাও। আগে কেন বলনি? বললাম তো, সরি। উফ। বেঞ্চতে বসতে পারল মেয়েটি। এবার ওর রাগ হচ্ছে খুব। সাধারণ একটি জিনিসের জন্য মানুষ এত অভিমান করতে পারে? অবরাজের রাগ অভিমান সব প্রশমিত হলো। তবে এবার বেঁকে বসলো সিরাত। মেয়েটার কাছে এসে তোষামোদী করতে লাগলো অবরাজ। গগন কাঁপিয়ে হাসতে লাগলো সিরাত। বলল, তুমি বড্ড বেশি ইমোশনাল। এমন হার্ট নিয়ে সেনাবাহিনীতে জয়েন করা সম্ভব নয়। ভুল বললে তুমি। আমি ইমোশনাল নই, না হলে এতদিনে এই শহরে টিকে থাকতে পারতাম না। কষ্ট পেয়েছো তুমি? উফ। তাহলে? আমার এক্সরাই মেয়েটা প্রেগনেন্ট, অথচ ওর বয়ফ্রেন্ড ওকে মেনে নিচ্ছে না। চিন্তা করো না, মেনে নেবে ওকে। কথাটা বেশ সাবলীল গলায় বলল মেয়েটি। অবরাজের দৃষ্টিতে বিষণ্ণতা। চকচকে চোখে তাকালো সিরাত। কিছুটা এগিয়ে এসে বলল, আই লাভ ইউ। মেঘের গর্জনের মতো শব্দটা কানে এসে বারবার বেজে চলেছে। অবরাজের ঠোঁটের কোণে স্মিত হাসি ফুটে উঠল। কেঁপে উঠল জানানি। তবে কি মেয়েটাকে ভালোবেসে ফেলেছে ও? রকির সাথে সিরাতকে দেখে ঝটকা খেল অবরাজ। ভুরু জোড়া মাঝে কিছুটা রেখা ফুটে উঠেছে। সিরাত বলল, ভাইয়া ও অবরাজ। মৃদু হাসল রকি। অবরাজের পাশে এসে বসলো, কাঁধে হাত রেখে বলল, আমার বোনের মন চুরি করে নিলে তুমি। ছেলেটা যেন লজ্জা পেল। মাথাটা নিচু করে ফেলতেই সিরাত বলল, ওকে লজ্জা দিও না তো, তুমি যে বাচ্চার বাপ হতে চললে। 2 হাত মেলে দিয়ে কিছুটা অদ্ভুত ভঙ্গি করল রকি। অবরাজ যেন কিছুই বুঝতে পারছে না। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল সিরাতের দিকে। মৃদু হাসিতে মেতে উঠেছে সিরাত। একটা পেপার এগিয়ে দিল রকি। অবরাজ বলল, এটা কি? রেজিস্ট্রি পেপার। কিসের?
আমার আর রাইয়ের বিয়ের। তৃতীয়বারের মতো চমকে উঠল অপরাজ। চাপা হাসির গুঞ্জন শোনা যাচ্ছে। রকি বলল, রাইকে আমি পছন্দ করতাম, বিদেশে পড়াশোনা করেছি আমি। দেশে ফিরে প্রপোজ করতেই প্রপোজ অ্যাকসেপ্ট করে নিল। খোঁজ নিয়ে জানতে পারলাম তোমার সাথে রিলেশন ছিল ওর। বিষয়টা আমায় আঘাত করে। আমি বুঝেছিলাম ওকে শাস্তি দিতে হবে, তাই একটা প্ল্যান করলাম। খুব সুন্দর করে রেজিস্ট্রি করে নেই, যা আজ করতে পারেনি রায়। তারপর আমরা ফিজিক্যালি ইনভলভ হই। যখন বুঝতে পারলাম কনসিভ করেছে, তখন ওকে আমি অস্বীকার করি। বুঝতে পেরেছিলাম আমায় খুব ভালোবাসে ও। তবে যে অন্যায় করেছে তার জন্য শাস্তি তো পেতেই হতো, সেই কারণে এমনটা করেছি। বাট আমি খুব দ্রুত অফিসিয়ালি জানানোর ব্যবস্থা করব। চোখ দুটো ঘোলাটে হয়ে গেছে। হেসে ফেলেছে অপরাজ। সিরাতের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তোমার তো খবরই আছে। সেলিম নিজে একজন দেশপ্রেমী, সেই কারণে মেয়েটাকে দেশের প্রতি ঝোঁকানোর চেষ্টা করছে। অবশ্য রকির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন হয়ে যায়, কারণ ছোট থেকেই রকি বিদেশে পড়াশোনা করতে চেয়েছিল, তাই দেশের প্রতি ভালোবাসাটা ঠিকভাবে জন্মায়নি। তবে সিরাতের প্রতি পূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। রাইয়ের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন ওনারা। যদিও অফিসিয়ালি বিয়েটা হয়েছে, তবে কিছু রিচুয়াল তো বাকি। সেই সাথে বড় করে গেট টুগেদার পালন হবে। সকলের সম্মুখে কেঁদে ফেলল রায়। নিজের ভুলটা বুঝতে পেরেছে ও। সত্যি খুব বেশি ভালোবাসে রকিকে। সবাইকে ভুলে রায়কে বুকে চেপে ধরে রকি। মেয়েটার মাথায় চুমু এঁকে বলে, কিচ্ছু হয়নি, এভাবে কাঁদলে আমার বেবিটাও অসুস্থ হয়ে যাবে। বেবির মাম্মাম কি এমনটা চাও? সবার চোখে খুশির ঝলক। একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখে চলেছে অপরাজ। এই সময়টাতে অরিতাকে খুব বেশি মনে পড়ছে ও। দু চোখ ঘোলাটে হয়ে গেল। মৃদু স্বরে পেছন থেকে সিরাত বলল, খুব মিস করছো ওকে? অনেক বেশি, খুব ভালোবাসি ওকে, আমার ছোট্ট বোনটা। সিরাতের বুকের ভেতর ঝড় উঠে যায়। প্রিয় মানুষটিকে কষ্টে নিমজ্জিত হতে দেখা সত্যিই খুব যন্ত্রণার। ছেলেটাকে আনমনেই জড়িয়ে ধরে, চোখের পানি মুছে দিয়ে বলল, অরির সাথে দেখা করাতে নিয়ে যাবে আমায়? যাবে তুমি? হ্যাঁ। চোখ মুছে মৃদু হাসে অপরাধ। বেরিয়ে পড়ে কবরস্থানের উদ্দেশ্যে। হাঁটা পথেই যাওয়া যায়। অপরাধের কাঁধে মাথা রেখে হেঁটে চলেছে সিরাত। মেয়েটার মনে চাপা কষ্ট হচ্ছে, কারণ অপরাধকে খুশি করার কোনো উপায় ওর জানা নেই। দুজনে কবরস্থানে এসে দাঁড়ায়। নাকে গোলাপি পানির শুভ্রতা এসে লাগে। কি অপূর্ব স্থান, তাই না? প্রতিটা মানুষের ঠিকানা এটা। মৃত্যু হলেই কবরস্থানে শুইয়ে দিয়ে চলে যায় সবাই। বড্ড অদ্ভুত এ দুনিয়া। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ডুকরে কেঁদে ওঠে অপরাজ। বাবা মায়ের জন্য এতটা কষ্ট হয়নি তার, যতটা কষ্ট হচ্ছে অরিতার জন্য। মেয়েটা যেন ওর অংশ বিশেষ। হাত দিয়ে অরিতার গণকবরটা দেখায় সীতারাকে। চাপা কণ্ঠে বলে, বোন, আমার বোন শুয়ে আছে ওইখানে। অন্ধকার ভীষণ ভয় ওর, অথচ এতগুলো দিন এভাবেই কাটিয়ে দিল। কত বুঝদার হয়ে গেছে, তাই না? তুমি প্লিজ কষ্ট পেও না। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে অপরাজ। কষ্ট তো হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে। গ্রীষ্মের উত্তপ্ত রৌদ্রে যেভাবে মাটি ফেটে যায়, সেভাবেই ফেটে যাচ্ছে ওর হৃদয়। দুজনে সকলের জন্য দোয়া করলো। চোখের পানিতে ভিজে গেল হাত। সবার জন্য দোয়া শেষ হলে কবরস্থান ত্যাগ করলো দুজনে। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রিয় বোনটা কবরে শুয়ে আছে যে। রাস্তার ধারে দুটো খেজুর গাছ লাগানো। সেই খেজুর গাছের রসের হাড়ি বাঁধা। ছোট সময়ে রস চুরি করে খেত সিরাত। কিছুটা ডানপিটে ছেলেদের মতোই ছিল। অপরাজের মন ভালো করার উপায় পেয়ে গেছেও। ঢাকা শহরে এমন গাছ দেখা যায় না প্রায়। শীতের সন্ধ্যা, এদিকটাও নির্জন। বায়না ধরল সিরাত, বলল, প্লিজ আমাকে রস পেড়ে দাও। চুরি করব? আরে হ্যাঁ, এতে মজাই আলাদা। কিন্তু? কোনো কিন্তু নয়, এতে টাকা রেখে যাব আমরা। কিছুক্ষণ ভাবে ছেলেটা, পরে সিদ্ধান্ত নেয় রস পারবে। আশেপাশে তাকিয়ে বুকে থুতু দিয়ে সাহস জোগায়। বেশ কষ্ট করে উপরে ওঠে। রস চুরি করে নিচে নেমেছে মাত্র, তখনই চেঁচানোর শব্দ কানে আসে।
ছেলেটা বুঝতে পারে বিপদ সীমার মধ্যে ওরা। কোনো মতে নিচে টাকাটা রেখে হাড়ি আর সিরাতকে নিয়ে ছুট লাগায়। পেছনে তাকার সাহস হয়নি আর। একটা পার্কের কাছে এসে দম ফেলে। দুজনেই হেসে কুটি কুটি। অবরাজের হাত থেকে রসের হাড়ি নিয়ে রস পান করতে লাগলো সিরাত। অবরাজ চাইতেই নাকচ করে দিল, বলল, রসের সাথে খাতির নেই বন্ধু, দূর হাঁটো তুমি। ঠিক না এটা। ভেঙচি কাটে মেয়েটা, আবারও রস পান করতে থাকে। অবরাজের মাথায় বুদ্ধি আসে। মেয়েটাকে এক হাতে জড়িয়ে অন্য হাতে রসের হাড়ি নিয়ে যায়। ছুটোছুটির চেষ্টা চালায় সিরাত, তবে কিছুতেই পেরে ওঠে না। বাঁকা হাসে ছেলেটা, কিছুটা কাছাকাছি হয়ে বলে, আমার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করো না মেয়ে, অনেক বেশি ভালোবাসি তোমায়, কখনো ছাড়বো না, কিছুতেই না, কোনো কিছুর বিনিময়েই না। সেনাবাহিনীর ট্রেনিংটা হচ্ছে সব থেকে যন্ত্রণাময় ট্রেনিং। তার উপর ওরা দুজন স্পেশাল ফোর্সে নিয়োগ হতে চলেছে। ভোর 5টায় ঘুম থেকে উঠেই জগিংয়ের জন্য বের হতে হলো। জানুয়ারি মাস হওয়ার কারণে শীতের প্রকোপটা একটু বেশি বটে। আবহাওয়া অধিদপ্তর থেকে খবর এসেছে নিম্নচাপে বৃষ্টি হতে পারে। সেই কারণে তাপমাত্রা মাইনাসের ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা হয়েছে। যদিও এখন 4-5-এ ওঠানামা করছে। দেশের আবহাওয়ার হঠাৎ পরিবর্তনেও থেমে নেই ওদের স্পেশাল ফোর্স। পাহাড়ি রাস্তা বেয়ে ছুটে চলেছে অবরাজ ও সিরাত। মাথায় থাকা হ্যাটের সাথে লাগানো রয়েছে ছোট টর্চ লাইট, যেটার সাহায্যে রাস্তা দেখবে ওরা। এখনো ঘুটঘুটে অন্ধকার, সাথে তীব্র কুয়াশা। গায়ে জগিং কস্টিউম, তবে সেটা শীত মানাতে অক্ষম। বারবার দাঁতে দাঁত লেগে গেছে। 2 কিলোমিটার জগিং করার পর হাঁপিয়ে উঠল সিরাত, অথচ অন্য সময় নিমেষেই 5 কিলোমিটার পথ পেরিয়ে নিত। হাঁটুতে হাত রেখে শ্বাস নিল কয়েক মুহূর্ত। মেয়েটার বাহু ধরে উঁচু করল অবরাজ, বলল, খুব বেশি ক্লান্ত লাগছে? হ্যাঁ। কিছুক্ষণ জিরিয়ে নিবে? আচ্ছা চলো। পাহাড়ের ঢাল থেকে একটু সমতল স্থানে এসে গাছের শিকড়ে বসলো দুজনায়। মনে মনে দোয়া পাঠ করল, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে জার্নির সফলতা। সিরাতের দিকে তাকিয়ে অবরাজ লক্ষ্য করলো মেয়েটার মুখমণ্ডল কেমন শুকিয়ে কাঠ, কয়েকদিনেই যেন বয়স বেড়ে গেছে। সিরাতের মাথাটা হাতের সাহায্যে আলগোছে বুকে চেপে নিল অবরাজ। সিরাত বলল, তোমার বুকের মধ্যভাগে যেন হয় শুধু আমার বাস। স্মিথ হাসলো ছেলেটি। সিরাতের এলোমেলো চুলের গুচ্ছে হাত ঢুকিয়ে দিল, মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, শুধু তোমারই বস হবে সিরাত, শুধু তোমারই বস। আমরা বিয়ে করছি কবে? বিয়ের শব্দটা টনক নাড়িয়ে দিল অপরাজে। ছেলেটি বলল, তুমি তো জানোই সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয় অবিবাহিতদের। সেটাও বুঝলাম, তবে নিয়োগ দেওয়া হবে সামনের মাসে। আমরা কি পরের মাসে বিয়ে করতে পারি না? ছেলেটা সম্মতি জানালো। অবরাজের গালে চুমু খেলো মেয়েটি। ছেলেটার গলায় নাক ডুবিয়ে কয়েকটা শ্বাস ফেলল, যেন বুকের ভেতর পাহাড় সমান চিন্তাটা নিমেষেই নেমে গেছে। প্রায় ঘন্টাখানেক জগিং করার পর পাহাড় থেকে সমতলে নেমে আসলে দুজনেই। সিরাতের সাথে সাথে অবরাজও হাঁপিয়ে উঠেছে। ছেলেটার ঘর্মাক্ত মুখে ছোপ ছোপ লাল দাগ। আটকে উঠল মেয়েটি। অবরাজের মুখে হালকা হাতে হাত বুলিয়ে বলল, এ কি, মুখে লাল লাল দাগ কেন? দেখি ফোনটা দাও তো। ফোন এগিয়ে দেয় সিরাত। নিজের মুখটা ক্যামেরায় দেখে ফোঁস করে দম ফেলে। সিরাতের চিন্তিত মুখে যা তা অবস্থা। হেসে উঠল অবরাজ, বলল, আরে পাগলি, এটা অ্যালার্জির জন্য হয়েছে, অনেকদিন ধরে মেডিসিন নেওয়া হয় না যে। ইস, কেমন হয়ে গেল। মেডিসিন নাওনি কেন? নিব তো, আসো আগে ক্যাম্পে যাই। তবু টানিয়ে ক্যাম্পটা করা হয়েছে। মোট 28 জনকে ট্রেনিং দেওয়া হচ্ছে। এখান থেকে 6 জনকে নেওয়া হবে, তাই একটু বেশি কসরত করতে হবে, কারণ প্রতিটা মানুষই চরম খাটনি দিচ্ছে। তাঁবুর ভেতরে এসে শুয়ে পড়ে সিরাত। অবরাজ চায় ক্যাম্পিংয়ের প্রধানের কাছে। লোকটি কারো সাথে চেঁচিয়ে কথা বলছেন। কথা শেষ হতেই অবরাজ বলল, হ্যালো স্যার। হ্যালো মাই বয়, হঠাৎ কি মনে করে? স্যার, ট্রেনিং চলবে কতদিন? দেখা যাক, তবে শোনো, আজ সন্ধ্যাতে একটা বিশেষ পরীক্ষা আছে সকলের। এটা কিন্তু খুবই হার্ড। কেমন পরীক্ষা? সন্ধ্যাতেই জানাবো। লোকটা হাসল। অপরাজের পিঠ চাপড়ে চলে গেলেন। ছেলেটি বিধ্বস্ত পায়ে তাঁবুর কাছে আসলো।
মনে মনে প্রার্থনা করছে সেই পরীক্ষাটি যেন না হয়। সন্ধ্যা 6:30। পুরো আকাশ জুড়ে ঘন কালো অন্ধকার। সবাই কাঁপতে কাঁপতে বাইরে এসে দাঁড়ালো। আগুনের উত্তাপে সকলের গা গরম করছে। ঠিক তখনই ক্যাপ্টেন মনসুর আহমদ বললেন, তোমাদের সকলকে আজ সন্ধ্যার আয়োজনে স্বাগতম। আজ খুব দারুণ খাবারের আয়োজন করা হয়েছে। সকলে করতালি দিল। হাত উঁচিয়ে থামতে বললেন তিনি। একটা পেপার বের করে বললেন, এই পেপারে রয়েছে একটা বিশেষ ঘোষণা, যা শোনার পর হয়তো সবাই শকড হতে পারো। তবে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেভাবে ট্রেনিং দেওয়া হয়, আমরাও সেভাবে ট্রেনিং দিতে যাচ্ছি। কারণ একজন সেনাবাহিনীর মূল কথা হলো দেশের প্রতি ভালোবাসা। এই দেশপ্রেমীর জন্য তাকে টিকে থাকতে হবে। মূলত শক্তপোক্তদেরই সেনাবাহিনীতে নিয়োগ করা হবে, কারণ দুর্বলরা নিজেকেই রক্ষা করতে পারে না, আর তারা অন্যদের রক্ষা করবে কি করে? সকলের মাঝে টানটান উত্তেজনা কাজ করছে। অবরাজের ভেতর থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। যা ভয় পেয়েছিল তাই হতে যাচ্ছে। সিরাত এখন কিছু বুঝে ওঠেনি, তাই অবরাজের জ্যাকেট খামচে ধরে বলল, স্যার কি বললেন বলো তো? আজকে আয়োজন দেখেছো? দারুণ সব খাবারের আয়োজন করা হয়েছে। উফ, ভাবতেই আমার কেমন লাগছে। পেটুক হইও না, একটু পরে সব নিংড়ে বের হবে। কি সব বলছো? যা বলছি তাই। দেখ, সিরাত এখনো কিছু বুঝে ওঠেনি, তাই অবরাজের জ্যাকেট খামচে ধরে বলল। থম মেরে দাঁড়িয়ে রইল সকলে। সবার জন্য সুস্বাদু ডিনারের ব্যবস্থা করা হয়েছে। সকলেই পেট পুড়ে খেল। ক্যাপ্টেন মনসুর সকলকে জড়ো হতে বললেন। সকলে জড়ো হতেই কাগজটা মেলে ধরলেন। তিনি বললেন, এখানে লেখা আছে, আজ থেকে আগামী 7 দিন আপনারা কোনো রকম খাবার পাবেন না। সমস্ত খাবারই বন জঙ্গল থেকে সংগ্রহ করে খেতে হবে। আর তারপরে উইকের 4 দিন আপনাদের খাবার দেওয়া হবে। তবে সে খাবারটা, আচ্ছা থাক, এটা না হয় পরে জানালেন। আপাতত এই 7 দিনের জন্য প্রস্তুত তো? সিরাতের ভ্রু কুঁচকে আছে। সে বলল, স্যার পুরো কথা বললেন না কেন? বললে আগামী 7 দিন পেটে ভাত যাবে না। আবরাজ, তুমি একটা জাতা। ধ্যাৎ, আমি গেলাম, ঘুম পাচ্ছে। মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে রইল ছেলেটা। কি যে হবে কে জানে। সকাল সকাল খিদে না পেলেও জগিং করার পরপরই পেটে ইঁদুর খেলা শুরু হয়ে গেল। সকলে বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে। বন জঙ্গলে সর্বোচ্চ ফল পাওয়া যাবে, অথবা কিছু শাক। সিরাতের সাথে জুটি বেঁধে এগিয়ে যাচ্ছে অবরাজ। মেয়েটা ব্যস্ত হয়ে পড়েছে, বলল, কি জঙ্গল এটা, যার কোনো আগামাথা নেই, শুধু পাহাড়ি জঙ্গল। কথা বলো না, এখন খোঁজ করো। চোখ বুলাতে থাকে সিরাত। কিছুই চোখে পড়ে না। পাশেই তীব্র স্রোতের নদী। ঝর্ণার পানি এসে মিলিত হচ্ছে। মেয়েটার লোভ জাগে। খাবারের সন্ধান ছেড়ে সেখানে এসে দাঁড়ায়। পেছনে ফিরে অবরাজের উদ্দেশ্য করে বলল, এদিকে আসো। কথাটা যেন কয়েকবার বেজে উঠল। পাহাড়ের বুকে কথা আটকে প্রতিধ্বনি শুরু হয়েছে। মেয়েটার মনে প্রফুল্লতা ছড়িয়ে পড়েছে। চিৎকার করে বলল, ভালোবাসি। আবারও কয়েকবার কথাটা শোনা গেল। পাশে এসে দাঁড়ালো অবরাজ। হাতে কিছু ফল, পাশেই ছিল গাছটা। তবে খুব সাবধানের সাথে ফলগুলোতে নিতে হয়েছে, কারণ গাছটা ভর্তি ছিল কাঁটায়। যদিও বেশ কিছু স্থানে কাঁটার আঘাত হয়েছে। চলো, পেয়ে গেছি ফল। কি করবে? একযোগে ভালোবাসি বলবো। সিরাত, দেরি হচ্ছে। বায়না ধরে মেয়েটি। অবরাজের মন প্রশমিত হয়। সেও মেতে ওঠে প্রতিধ্বনির খেলায়। সিরাতের বাহু জড়িয়ে চিৎকার করে বলে ওঠে, ভালোবাসি সিরাত, খুব বেশি ভালোবাসি। বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করতে কিছু বেগ পেতে হয়েছে সবাইকে। তবে মোটামুটি সবাই উত্তীর্ণ হয়ে গেছে। যেহেতু জঙ্গলে পর্যাপ্ত পরিমাণে ফল গাছ ছিল, ঠিক তেমন অসুবিধা হয়নি। সিরাত তো সব থেকে বেশি খুশি। একটু আগে সবাইকে ধরে ধরে নাচ শুরু করেছে। হেসে কুটি কুটি হয় অবরাজ। মেয়েটা আস্ত পাখি। দুপুর হয়নি এখনো। সিরাতের ফোনটা বেঁচে উঠল। নাচ থামিয়ে কল রিসিভ করলো। ভাগ্যিস নেট প্রবলেম নেই এখন। ভিডিও কল করেছে রকি, সাথে রাইও রয়েছে। হাত নাড়িয়ে সিরাত বলল, হে মাই ডিয়ার ভাইয়া আর ভাবি, সব কেমন চলছে? খুব ভালো। তোমার ভাইয়া তো আজকাল অতিরিক্ত দরদি হয়ে গেছে। দেখো,
কেমন পাশে বসে আছে? প্রেম চলছে দুজনের। এদিকে আমার ছোট্ট ময়নাটা বাবা মায়ের প্রেম কাহিনী দেখে নিজেই না প্রেম শুরু করে দেয়। সিরাতের কথা হেসে উঠল রকি আর রাই। মুচকি হাসছে সিরাত। ততক্ষণে মেয়েটার সঙ্গী হলো অবরাজ। সকলের সাথে কুশল বিনিময় করে বলল, খুব দ্রুত বাবুকে দেখতে চাই। আমারও তো ইচ্ছে করছে এখনই চলে যাই। আরে থামো ভাই, এখনো কয়েকটা মাস বাকি। আচ্ছা সবাই কথা বলো, আমি চাই। ওকে। কিরে, তোর প্রেম কত দূর? পানি কত দূর গড়িয়েছে ননদিনী? ভাবি প্লিজ। লজ্জা পেল সিরাত। রকি আর রাই দুজনেই স্বস্তিময় একটি দাম ফেলল। প্রিয় মানুষগুলো ভালো থাকলে কতটা সুখ অনুভব হয় তা মুখে বলা যায় না। ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না। সূর্যাস্ত দেখতে দেখতে কথাটা বলল অবরাজ। ঘোর লাগা চোখে তাকালো সিরাত। কিছুটা চেপে বসলো মেয়েটা। অবরাজের গা থেকে অদ্ভুত শুভ্রতা এসে চলেছে। সেই সুবাস নিতেই ব্যস্ত হলো সে। দীর্ঘশ্বাস ফেলল অবরাজ। মেয়েটাকে হালকা হাতে জড়িয়ে ধরল। চোখ বন্ধ করতেই সিরাত বলল, অনুভূতি। ভালোবাসা হলো অনুভূতি। এটাকে অনুভব করতে হয়, কখনো ভাষায় প্রকাশ করা যায় না। রাতের খাবার শেষ হতেই ক্যাপ্টেন মনসুর আহমদের ডাক। সকলে কাঁপতে কাঁপতে জড়ো হলো। একটা কাগজ হাতে নিলেন তিনি। সরকারি নির্দেশনার ফর্ম এটা। এক পলক তাকিয়ে বললেন, সবাই ফর্মটাতে লক্ষ্য করো। তো আমি তোমাদের খুব গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চলেছি। এটাই তোমাদের সর্বশেষ পরীক্ষা। ইন্টারন্যাশনাল পর্যায়ে কিভাবে ট্রেনিং দেওয়া হয় সবারই জানা। তার মধ্যে থেকে টিকে থাকা লড়াইয়ের জন্য একটা বিশেষ ব্যবস্থা ধার্য করা হয়েছে। সবাই প্রস্তুত? সবাই সম্মতি জানালো। চারপাশে কুয়াশার ঘন আস্তরণ। মনসুর ঘন ঘন শ্বাস নিলেন। পরক্ষণেই মুখে তৃপ্তি এনে বললেন, ভালো খাবার ময়লা জায়গায় ফেলে দেওয়া হবে, সেটা কুড়িয়ে খেতে হবে সবাইকে। 7 দিন চলবে এটা। এখন যারা যারা প্রস্তুত তারা এগিয়ে আসো। কেউ এগোলো না। সবার মধ্যেই চাপা ভয় কাজ করছে। এমন একটা বিষয় যেন কেউই হজম করতে পারছে না। সিরাতের মাথায় হাত। প্রচণ্ড পরিমাণে আশঙ্কাগ্রস্ত। অবরাজের দিকে তাকিয়ে হো হো করে কেঁদে দিল। ছেলেটা এক হাতে জড়িয়ে নিল ওকে। কিছুটা দূরে এসে হাঁটু গেড়ে বসলো। সিরাতের হাতটা নিজের বুকে চেপে ধরে পড়ল। ভালোবাসো আমায়? বিস্ফোরিত চোখে তাকায় সিরাত। এ কেমন ধারার প্রশ্ন? বলো, ভালোবাসো কি আমায়? আবরাজ। কোনো কথা নয়, যেটা প্রশ্ন করেছি সেটার উত্তর করো। প্রচণ্ড ভালোবাসি। আমার জন্য হলেও পারতে হবে তোমায়। মনে করো আমার মাথায় রাইফেল ঠেকানো। তুমি হেরে গেলেই আমার জীবন শেষ। শেষোক্ত কথায় বুক কাঁপুনি দিয়ে উঠল। হাতটা ছাড়িয়ে দূরে এসে দাঁড়ালো। বুকের ভেতর অদ্ভুত শূন্যতা কাজ করছে। ছলছল নয়নে তাকিয়ে রইল অবরাজের দিকে। ছেলেটার ঠোঁটের কোণে স্মিত হাসি। হাত উঁচিয়ে অবরাজ বলল, তুমি পারবে সিরাত। আমার ভালোবাসার জোরে হলেও তোমাকে পারতেই হবে। ছেলেটাকে জড়িয়ে ধরল সিরাত। হুঠার জড়িয়ে ধরা যেন ওর জীবনের অংশ হয়ে আছে। পরদিনই খুব ভোরবেলা উঠে অবরাজ। সিরাত এখনো ঘুমে। তাঁবুর কাছে গিয়ে বলল, সিরাত উঠো, দেরি হয়ে যাচ্ছে। হাই তুলতে তুলতে তাঁবু থেকে বের হলো সিরাত। আর মোড়া ভেঙে নিয়ে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। ফ্রেশ হবে, চলো। হ্যাঁ। সিরাত অবরাজ। কারো কণ্ঠ শুনে পেছনে ঘুরে তাকালো দুজনেই। একজন কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। লম্বা হেসেই বললেন, আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, শুধুমাত্র বাথরুম ব্যবহার করতে পারবেন। ব্রাশ পেস্ট ছাড়াই ফ্রেশ হতে হবে। হোয়াট? সিরাতের মাথা যেন চক্কর দিয়ে উঠল। মেয়েটাকে সামনে নিয়ে আসছে অবরাজ। সিরাতের চেহারায় যেন ছোপ ছোপ কালি পড়ে গেল। মুহূর্তেই যেন বয়স বেড়ে গেল কয়েক গুণ। কোনো মতে ফ্রেশ হলো দুজনেই। ব্রাশ পেস্ট ছাড়া মুখ ধোয়াটা যথেষ্ট বাজে বিষয় বলে মনে হয় সিরাতের কাছে। খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়ালো সবাই। 28 জন থেকে 20 জন এই চ্যালেঞ্জ গ্রহণ করবে বলে সম্মতি জানিয়েছে। এক বস্তা খাবার নিয়ে এলেন একজন সার্ভেন্ট। মনসুর বললেন, এই প্রথম নিজ হাতে খাবার নষ্ট করছি। খাবারগুলো মাটিতে ফেলে দিলেন তিনি। রুটি, ডিম সেদ্ধ আর কিছু ফল ছিল। সবাইকে সেগুলো উঠিয়ে নিতে যাচ্ছে। সিরাতের গা গুলিয়ে আসলো। মেয়েটা সইতে না পেরে বমি করে দিল। এক হাতে খাবার, অন্য হাতে সিরাতকে ধরে একটা খোলা জায়গায় নিয়ে আসলো।
হাউমাউ করে কেঁদে উঠল সিরাত। বলল, আমি পারবো না এটা করতে। পারতে হবে তোমায়। এদেশ তোমার আমার, এদেশ আমাদের সকলের। টিকে থাকার লড়াই হেরে গেলে চলবে না। কিন্তু পারবে তুমি, নিজের ভেতরে সাহস রাখো। নাক টেনে নিল সিরাত। জীবনের সব থেকে বেশি কান্না এই ট্রেনিংয়ে এসেই করছে ও। দম বন্ধ কর এক একটা পরিস্থিতি। খাবারটা বাড়িয়ে দিল অবরাজ। ও নিজেও খেতে পারছে না। সিরাত কোনো মতে মুখে তুলে আবার ফেলে দিল। অবরাজের ও একই অবস্থা, ভেতর থেকে নাকচ করছে। দুজনেই মাটিতে বসে পড়ল। সত্যি বলতে একটা খুব বেশি কষ্টকর। নর্দমার ময়লা থেকে খাবার কুড়িয়ে খাওয়া যেন ইতিহাসের পাতায় পাতায় নীল বিষ হয়ে রয়ে গেছে। সেই বিষ পান করে অমর হতে হবে সকলের। সকাল থেকে কয়েকবার বমি করে কাহিল অবস্থা সিরাতে। অনেকেই হার মেনে নিয়েছে। কোনো মতে টিকে আছে 10 জন। না জানি কি হয়। পারফরমেন্স খুব ভালো ছিল সিরাতের, তবে খাবারের বিষয়টা ওকে একদম শেষ করে দিচ্ছে। আবরাজও নিজেও হতাশগ্রস্ত। খাবার খেতে পারেনি ও। পেট যেন চিপে ধরেছে খাবারের নেশা। তবে সেই নর্দমার কথা মনে হতেই খাবারের রুচি চলে যাচ্ছে। ভালো লাগছে না আমার। কি করব বলো? বাবাকে কল করি। ওকে। সিরাত কল করলো। সেলিম সাহেবের মুখে কাঠিন্য। কোনো কিছু বলার পূর্বেই তিনি বললেন, দেশকে ভালোবাসে যে জন সে হয় অমর। কিন্তু বাবা। কোনো কথা নয় সিরাত, আমি জানি কি বলতে চাও তুমি। মনে রেখো, কাগজে কলমে একজন নাগরিক হলে হবে কিছু হয় না, এর জন্য কিছু কাজ করতে হয়। আরে নিজের জীবনে দেশের জন্য রাখতে হয় সর্বদা। আর সামান্য খাবারের বিষয়টা মেনে নিতে পারছো না তোমার। অবরাজের মাথাটা নিচু হয়ে গেল। সেলিম বললেন, অরিদা কি মনে পড়ে? আবরাজ, জান দিতে রাজি ছিল তুমি, তবে কি ভুলের কারণে বাঁচতে পারোনি? ওকে, মাথা ঠান্ডা করো। দেশকে রক্ষা করার নেতৃত্বের দায়িত্ব বোনের জায়গা দেশকে রেখো, এগিয়ে যাও দুজনে রাখছি। টুট টুট শব্দ তুলে কল কেটে গেল। সিরাজ চোখ থেকে পানি মুছে নিল। অবরাজের হাতটা ধরে বলল, চোখ বন্ধ করো। বিনা বাক্যে চোখ বন্ধ করলো ছেলেটি। মনে মনে আল্লাহর নাম স্মরণ করলো দুজনেই। একযোগে বলে উঠল, ভালোবাসি দেশকে, নিজের জীবন দিতে রাজি, তবুও দেশকে রক্ষা করবই। সেনাবাহিনীতে সিলেক্ট হয় যেন পৃথিবীর সমস্ত সুখ হাতে পেয়ে গেছে সিরাত ও অপরাধ। দুজনেই চোখে পানি। পূর্ণভাবে দেশকে রক্ষা করার মর্যাদা পেল ওরা। এর থেকে ভালো খবর আর কী বা হতে পারে? সব থেকে বেশি খুশি হয়েছেন সেলিম। অবরাজকে সন্তানের মতো সমীহ করে তিনি। ছেলে মেয়ে এই সফলতা যেন ওনার বুকটা ফুলিয়ে তোলে। দুজনকে জড়িয়ে ধরেন তিনি। সিরাতের চোখে মুখে হাসি ফুটে উঠল। সেলিমের বুক থেকে অবরাজকে চোখ মেরে দিল। ছেলেটা সামান্য বিব্রত হলো। বিকেলে বেশ চমকালো আয়োজন করা হয়েছে। প্রেগনেন্ট অবস্থাতেই কাজ করে চলেছে রায়, যার ফলে বকে যাচ্ছে রকি। ছেলেটার এমন ধারা পাগলামি দেখে হেসে কুটি কুটি সিরাত আর অবরাজ। লজ্জাগ্রস্ত হয় রায়। রকির বুকে কিল মেরে বলে, থাকবই না আমি। রায়, আরে রাগ করলে কেন? শোনো আমার কথা। মেয়েটা এগিয়ে গেল। অবরাজ আর সিরাতের দৃষ্টিতে রয়ে গেল সুন্দর এই মুহূর্তটিতে। এতক্ষণ দূরে দূরে থাকলেও এখন কাছে এসে দাঁড়ালো অবরাজ। মেয়েটিকে পেছন থেকে জড়িয়ে ধরতে ক্ষীণ কেঁপে উঠল। ছেলেটির চোখে মুখে মাদকতা ছড়িয়ে গেছে, যার নেশার মত্ত। কিছু বোঝার পূর্বেই মেয়েটির ওষ্ঠধরা নিজের ওষ্ঠ ধরে ছুঁয়ে দিল। লজ্জায় যা তা অবস্থা হলো সিরাতের। আর যেন লজ্জার মাথা খেয়েছে অপরাধ। সিরাতের থুতনি ধরে উঁচু করে বলল, তুমি একা নয়, আমিও ভালোবাসি পড়ি, প্রচণ্ড রকমের ভালোবাসি। প্রচণ্ড রকম ভালোবাসা জমিয়েছি। কিছুদিন পরে সব ভালোবাসায় জড়িয়ে নেব তোমায়। সিরাতের ঘন শ্বাস অবরাজের কানে পৌঁছতে কিছুটা দূরত্ব নিয়ে নিল ও। সেই সুযোগেই পালিয়ে গেল সিরাত। হো হো করে হেসে উঠল অবরাজ। মেয়েটা আস্ত এক পাগল। ভালোবাসলেও সহ্য হয় না, না বাসলেও সহ্য হয় না। তোমাদের সকলের মতামত চাচ্ছে। কোন বিষয়ে বাবা? সিরাত আর আবরাজের বিয়ের ব্যাপারে। দুজনকে আলাদা আলাদা রাখতে ইচ্ছে হয় না আর। যেহেতু সিলেকশন হয়ে গেছে, তাই ভাবি 4 হাত এক করে দিব।
সামান্য লজ্জায় পড়ল অবরাজ আর সিরাত। সেই সুযোগটাই গ্রহণ করলো রায়। বলল, আমার বাবু আসার আগে আরেকটা বাবু আসার খবর শুনতে চাই আমরা, তাই দ্রুত বিয়ের ব্যবস্থা করা হোক। মেয়েটির কথা শুনে সিরাত কিংবা অবরাজ কেউই থাকতে পারল না। দুজনেই যেন মুখ লুকিয়ে বাঁচল। চাপা হাসির আওয়াজে মেতে উঠল পুরো বাড়ি। প্রেমময় অনুভূতির জোয়ারে ভাসতে লাগলো দুই কপোতি। ছাদের কাছে আসতেই খপ করে হাত ধরে ফেলল অবরাজ। একদম কাছে নিয়ে আসলো ওকে। চোখে লেগে আছে তীব্র নেশা। মনের অনুভূতি যেন তর সইছে না। শুকনো ঢোক গিলল সিরাত। বলল, এত ভালোবাসা দেখিও না, আমি শেষ হয়ে যাব। আর আমি তো শেষ হয়ে গেছি। তোমার প্রেমের আগুনে এ বুক পুড়ে ছাই হয়ে গেছে। কতটা ভালোবাসি জানো? জানতে চাইও না, আর না মরতে চাই। এই ভালোবাসাতেই আমি জ্বলে যাচ্ছি, অধিক প্রেমে মরে না যাই। মেয়েটার মুখে হাত দিয়ে দিল অপরাধ। চাপার রাগ নিয়ে বলল, মরার কথা বলো না একদম। এ বুক পিষে রাখবো তোমায়। চোখ দুটো হালকা ভেজা অনুভব হলো। সিরাতকে জড়িয়ে কেঁদে উঠল অপরাধ। হতভম্ব সিরাত বলল, কি হলো তোমার? এ বুকে পিষে রাখবো তোমায়। আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না প্লিজ। আমি মরে যাব। খুব ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল কিছুক্ষণ পূর্বে। দুজনকে ঘরে রেখে চলে আসলো সবাই। লজ্জায় যেন রাঙিয়ে তুলেছে সিরাতকে। ছেলেটা চাপা হাসিতে মত্ত। মেয়েটার অবস্থা বেশ এনজয় করছে। ওর হাসি দেখে রেগে গেল সিরাত। বেড চেপে ধরে বলল, এত হাসি কেন? বউ পছন্দ নয়? আরও বিয়ে করবে? আরও বিয়ে করতে চাইলে করব বিয়ে, আমার অসুবিধা নেই, বরং বেশ সুবিধা হবে তখন। জ্বলন্ত আগুনের মতো তেতে ওঠে সিরাত। মেয়েটার রাগ দেখে ভয় পায় অবরাজ, তাই এক হাতে জড়িয়ে ধরে। সিরাত নিজেকে ছাড়াতে বলল, চাই না ভালোবাসা। কিন্তু আমার যে চাই, খুব করে চাই তোমায়। আরেকটা বিয়ে করো। এক অভিমানীকে নিয়েই পারছি না, আরও বিয়ে করব। ফুপিয়ে উঠল মেয়েটি। মেয়েটির চোখের পানিটুকু ঠোঁটের সাহায্যে শুষে নিল অবরাজ। সময়টুকুকে অনুভূতিরা চড়িয়ে নিল। এ পৃথিবীকে সাক্ষী করে প্রহরটা হয়ে গেল প্রেমময়। 4 বছর পর বিএসসি পাশ করেছে অবরাজ আর সিরাত। দুজনেই বেশ ভালো মার্ক পেয়েছে। সেনাবাহিনীর বিশেষ পদ পেয়েছে দুজনে। অবরাজকে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের মেজর পদ দেওয়া হয়েছে, আর ওর সহধর্মিণীকে ওর সহকারী করা হয়েছে। দুজনের সফলতা যেন পুরো দেশে ছেয়ে গেল। ইতিহাসের পাতায় ছেপে গেল এই খবর। স্বামী স্ত্রী দুজনেই সেনাবাহিনীর বড় কর্মকর্তা। রকি আর রায়ের ছেলে বেবি হয়েছে। কিছুদিন পরেই 4 বছর পূর্ণ হবে। দুজনের ভালোবাসার অংশটি যেন এক নিমিষেই 4টি বছর পার করে ফেলল। বেডে বসে ফোন ঘাটছিল সিরাত। দরজায় ঠকঠক আওয়াজ করলো রায়। বলল, আসবো? আরে ভাবি, আসো তো। এত অনুমতি নেওয়ার কি প্রয়োজন? প্রয়োজন আছে গো ননদিনী। তা তোমার আশিক কোথায়? এতিমখানায় গেছে, কাল একটা আয়োজন করবে। ও আচ্ছা, ছেলেটা বড় ভালো। নিজের পরিবারের শেষ স্মৃতির জমিটুকুতে এতিমখানা করলো। কতগুলো বাচ্চা এখন থাকতে পারছে বলো তো? মৃদু হাসল সিরাত। রায় বলল, আমাদের নতুন সদস্যের খবর কবে দিবে সিরাত? মাথাটা নিচু করে ফেলল সিরাত। হাসতে হাসতে রায় বলল, সামনেই হৃদের জন্মদিন। আশা রাখছি খুব দ্রুত আরেকটা খুশির সংবাদ পাবো। উফ ভাবি, তুমিও না। বালিশে মুখ লুকোলো সিরাত। সন্ধ্যায় অবরাজ আসতেই সিরাত বলল, আমার বেবি চাই। মানে? একটা বেবি চাই আমার। প্লিজ প্লিজ, একটা বেবি। ছোট ছোট হাত পা নিয়ে খেলবো আমি। প্রফুল্লতা ছড়িয়ে পড়ল ঘরময়। স্মিতু হাসলো অবরাজ। লজ্জায় লাল টুকটুকে হলো সিরাত। সিরাত আর অবরাজ ঘর আলো করে এলো মিষ্টি এক কন্যা সন্তান। পুরো বছরটা বেড রেস্ট করে করেই পার করলো সিরাত। অবরাজ নিজেও ছুটি নিয়েছে, তবে ঘরে বসে নতুনদের জন্য মোটিভেশন সৃষ্টি করে যাচ্ছে। সিরাত বলল, এখন তো জয়েন হতে পারি আমরা। তোমার শরীর পুরোপুরি সুস্থ নয় সিরাত। প্লিজ অবরাজ। আচ্ছা, জয়েন হব আমরা, তবে নেক্সট ইয়ার। ওকে। খুশি মনে বেরিয়ে পড়ল সিরাত। মিষ্টি মেয়ে মিহুকে নিয়ে খেলছে রিত, আর বাচ্চাটাও খিলখিল করে খেলছে। স্বস্তির শ্বাস ফেলল সিরাত। পাশেই দাঁড়িয়ে আছে অবরাজ, সেদিকে খেয়ালই নেই।
ফিসফিস করে অবরাজ বলল, সুন্দর তাই না? হুম। হেসেই উঠল অবরাজ আর সিরাত। দুজনেই এখন সেনাবাহিনীতে জয়েন হবে। অবশ্য এর জন্য ত্যাগ স্বীকার করলো দুজনেই। বাচ্চাটির বয়স মাত্র 10 মাস। 1 বছর পর বাসা থেকে বের হচ্ছিল সিরাত আর অবরাজ। পূর্ণভাবে জয়েন হচ্ছে দুজনে। মিহু কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছে। সিরাত যেন কেঁদেই দেবে। অবরাজ হালকা হাতে মেয়েটির মাথা স্পর্শ করে বলল, আমার দেশের অংশ বিশেষ সিরাত। মনে আছে আমার। মিহুকে কোলে তুলে নিল অবরাজ। 2 বছর বয়স। কতটুকুই বা বয়স হলো ওর। মিহুর হাতে চুমু এঁকে সিরাত বলল, মাই ডিয়ার গার্ল, আমার ব্রেভ বাচ্চাটা এভাবে কাঁদে কেন মা? তোমাকে তো মনে রাখতে হবে তোমার মাম্মা পাপা দেশের সাথে জড়িত। তোমাকে এই ছোট বয়সে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। মাম্মা, আমি আমি মাম্মা মাম্মা করে কেঁদেই চলেছে মেয়েটি। দীর্ঘশ্বাস ফেলল ওরা। হৃদ এসে অবরাজকে বলল, আঙ্কেল, আমাকে কোলে তোলো। হৃদকে কোলে তুলল অবরাজ। মিহুর দিকে তাকিয়ে বলল, আমি আছি তো মিহু, তোকে আমি দেখে রাখবো। পারবি না থাকতে আমার সাথে? হৃদের কথা শুনে ভাবাচেকা খেলো সকলে। মিহু কি বুঝলো কে জানে, তবে কান্না থামিয়ে দিল। স্বস্তির শ্বাস পেলে সকলকে বিদায় জানালো দুজনে। বুকের ভেতর চাপা কষ্ট কাজ করছে। তবে ভুলে গেলে চলবে না, এ দেশের জন্য নিজের জীবনকে বহু আগেই উৎসর্গ করেছে ওরা। মিশনটাতে ব্যর্থ হলে দেশের ক্ষতি হয়ে যাবে অবরাজ। আমার বিশ্বাস আছে আমাদের দেশকে রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করবে তুমি। প্রাইম মিনিস্টার রাকিব হাসান এর কথায় থমকে গেল অবরাজ। সামান্য ব্যথিত হয়ে বলল, আপনারা আমাকে আগে খবর পাঠাননি কেন স্যার? ভেবেছিলাম সব সামলে নেবে সকলে, কিন্তু আবারও হামলা করবে ভাবতে পারিনি। সীমান্তবর্তী আক্রমণ চালাবে ওরা। তুমি গত মাসে আবার নতুন করে জয়েন হয়েছো, তাই ভেবেছিলাম পরে জানাবো, কিন্তু এমন পরিস্থিতিতে না জানিয়ে উপায় নেই। তুমি তোমার ফোর্স রেডি করো। ইয়েস স্যার। সিরাতের স্যালুট প্রদান করলো অবরাজ। ছেলেটির চোখে মুখে উৎকণ্ঠা ছড়িয়ে। বুকে রয়েছে দেশকে রক্ষা করার তীব্র শক্তি, তবে অনুভূতি বলেও কিছু আছে। এ মিশনে প্রাণ সংশয় হতে পারে। সিরাতকে এ বিপদে কি করে নিবে ও? ছোট্ট মেয়েটার কথা ভীষণ মনে পড়ছে ওর। 2 চোখের কোণে পানি জমে উঠল। বাসায় ফিরে আসতেই সিরাত বলল, প্রাইম মিনিস্টার স্যারের সাথে কথা হয়েছে? হ্যাঁ। কি বললেন? এমনি এতদিন পর জয়েন করার শুভেচ্ছা বার্তা জানালেন। ও আচ্ছা, শোনো না, সীমান্তের অবস্থা কেমন দেখাচ্ছে? আমি কিছু ফোর্স লাগিয়েছি। ছেলেটার কপালে কয়েকটা ভাঁজ পড়ল। সিরাতের দিকে সুচালো দৃষ্টি নিয়ে বলল, কেমন দেখাচ্ছে বলতে? আজও 2 জন লোক দেশে প্রবেশ করার চেষ্টা ধরা পড়ল। সুবিধা মনে হলো না। আচ্ছা সিরাত, শোনো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না। অবরাজের পাশে বসতে বসতে কথাটা বলল সিরাত। অবরাজ বলল, আমার মনে হয় বাবু বড় হওয়ার অবধি তোমার বাসায় থাকা উচিত। আবরাজ, আমাদের মিহু ব্রেভ গার্ল, দেশের জন্য ত্যাগ করতেই হবে। কিন্তু ছেলেটা কথা শেষ করতে পারল না। তার আগেই কয়েকটা গোলার আওয়াজ শুনতে পেল। সিরাত আর অবরাজ এক পলকে নিজেদের দেখে বেরিয়ে পড়ল। সীমান্তে বোমা আঘাত করা হয়েছে। অবরাজের কপালে বিন্দু বিন্দু পানি কণা। চেঁচিয়ে উঠল সিরাত। সব সৈন্যরা প্রস্তুত হতেই বলল, সবাই চেকিং লাগাও। আমাদের মধ্যেই রয়েছে সেই দুষ্কৃতী। টাকা খেয়ে আমার দেশকে অপমান করেছে সেই জানোয়ার। সিরাতের উদ্দীপনা দেখে অবরাজের গা ঝটকা দিয়ে উঠল। শিরায় শিরায় রক্ত চলাচল থেমে গেল। কাছে আসলো সিরাত। মেয়েটার চোখে পানি চিকচিক করছে। ভাঙা গলায় বলল, এই কারণে প্রাইম মিনিস্টার তোমাকে ডেকেছে, তাই না? আর তুমি আমাকে বাসায় ফিরিয়ে নিতে চাইছো। কথাটা বলে এক মুহূর্ত থাকলো না মেয়েটা। ছুটে গেল সীমান্তের দিকে। ঠায় দাঁড়িয়ে আছে অপরাধ। স্বার্থপর হয়ে গিয়েছিল ও। দেশের প্রতি প্রেম ভুলে শুধুমাত্র নিজ পরিবারকে নিয়ে ভাবা শুরু করেছিল। ও নিজেও ছুটে গেল সীমান্তের দিকে। বোমা আঘাতে 2 জন সৈন্য প্রাণ হারিয়েছে, তবে কে বা কারা আঘাত করেছে তা ধরতে পারেনি কেউ। 2 জন সৈন্যকে নিয়ে যাওয়া হলো। সম্মান দিয়ে এদের দফন করা হবে। সিরাতের চোখে পানি। অবরাজের আচরণ মেনে নিতে পারছে না ও। 6টা দিন গরু খাটনির পর সেই রাজাকারকে শনাক্ত করেছে সিরাত। এই 6 দিনের একটি বারের জন্য অবরাজের সাথে কথা বলেনি। অবরাজ হতাশাগ্রস্ত।
উক্ত রাজাকার রূপী সৈন্যকে মৃত্যু দেওয়া হলো। সৈন্য নির্দেশনার পর সিরাতের কাছে এলো অপরাধ। মেয়েটির হাত ধরে বলল, আমাকে ক্ষমা করো সিরাত। তোমার মধ্যে দেশপ্রেম নেই আবরাজ, চলে যাও তুমি। তুমি ভুল ভাবছো, আমি তো মিহুর জন্য। থামো আবরাজ, এ কথা মাথায়ও নেবে না। আমার মেয়ে একা বড় হবে এই পৃথিবীতে, তবে গর্বের সহিত বলতে পারবে আমার মা দেশের জন্য প্রাণ দিয়েছে। সিরাত, আমি দুঃখিত। মাথাটা নিচু করে ফেলে অপরাজ। ছেলেটা কাঁদছে। শুকনো ঢোক গিলল সিরাত। আশেপাশে অনেক সৈন্য রয়েছে। যদি দেখে মেজর নিজেই দুর্বল, তাহলে তাদের মাঝেও ভয় কাজ করছে। অপরাজের পিঠে হাত বুলিয়ে বলল, অতীত ভুলে যাও, এখন আমাদের লক্ষ্য একটাই, আমাদের দেশকে রক্ষা করা। সীমান্ত দখল হলে আমাদের দেশ দুর্বল হয়ে যাবে। হ্যাঁ। দুজনেই শটান হয়ে দাঁড়ালো। সৃষ্টিকর্তার কাছে কিছুক্ষণ প্রার্থনা করে সেনাবাহিনীর নীতিবাক্য পাঠ করল। সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে। বুক থেকে হাত নামিয়ে চেঁচিয়ে উঠল সিরাত ও অপরাজ। সৈন্যদের উদ্দেশ্য করে বলল, জয় বাংলা। বোমা আঘাতে বিধ্বস্ত হয়েছে দেশের বিভিন্ন স্থান। সব থেকে বিপর্যয় রয়েছে অপরাজের আন্ডারে থাকা সীমান্ত, কারণ এই পথ জয় করলেই দেশ দুর্বল হয়ে পড়বে। খবরটা দেখে আটকে উঠল রায় ও রকি। অপরাজ আর সিরাতের সঙ্গে কথা বলল। মনের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে সকলের। সেলিম চোখ মুছলেন। গত মাসেই রিটায়ার্ড হয়েছেন তিনি, তবে মুখে হাসি ফুটিয়ে বললেন, আমার 2 সন্তানের প্রাণ যাক, তবু আমার দেশ শান্তিতে থাক। সেলিমের মুখে এমন অনুপ্রেরণামূলক কথা শুনে সিরাত ও অপরাজ দুজনেই কেঁদে উঠল। হাত নাড়িয়ে বেস্ট অফ লাক জানালো তিনি। মিহুকে ভাষা চোখে এক দেখল সিরাত ও অপরাজ। মেয়েটি আধো আধো বুলিতে বলছে, বেস্ট অফ লাক মাম্মা, পাপা। মেয়েটার মুখে এমন কথা শুনে হেসে উঠল দুজনেই। ল্যাপটপটা অফ করে সিরাতকে বুকে চেপে ধরল অপরাজ। ক্ষীণ কণ্ঠে বলল, আমাদের মেয়েটা অনেক বড় হবে দেখো। এই ছোট বয়সে স্বীকার করা ত্যাগ যেন সারা জীবন দেশের প্রতি উৎসর্গ করেও। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে এটাই প্রার্থনা। অপরাজ আর সিরাত বেরিয়ে পড়ল নিজের দেশকে রক্ষার্থে। সীমান্তে আসতেই গোলাগুলির শব্দ কানে আসলো। প্রাণঘাতীরা কাছাকাছি এসে পড়েছে। তবে তীব্র গুলির হামলা চলল। আক্রমণকারীরা বুঝতে পারেনি এতটা শক্তিশালী হয়ে গেছে বাংলা মায়ের সন্তানেরা। নানা যন্ত্রপাতির সাহায্যে পরাস্ত করে ফেলল সকলে একযুগে জয় বাংলা ধ্বনিতে মেতে উঠল। সিরাতের চোখে পানি চিকচিক করছে। অপরাজের গলাটা ভার হয়ে আছে। দুজনেই 2 প্রান্তে ছিল। ছুটে এলো দুজনেই, একে অপরকে জড়িয়ে ধরে বলল, আমরা পেরেছি। হ্যাঁ সিরাত, আমরা পেয়েছি আমাদের দেশকে রক্ষা করতে। সমস্ত খবর লাইভ টেলিকাস্ট হয়েছে। রকি, রায় আর সেলিমও এসে গেছেন। সাথে করে নিয়ে এসেছেন মিহু আর রিতকে। মিহু বারবার জয় বাংলা কথাটি বলে যাচ্ছে। ফোনের এপাশ থেকে কথাটি শুনে হেসে উঠল সিরাত ও অপরাজ। এখনও স্পটে রয়েছে সকলে। সবাই মিলে নিজেদের বিজয় উল্লাসে ব্যস্ত। সবাই যখন চলে যাবে তখনই চোখ চায় নদীপথে আসা জলদস্যুদের। এরা এতক্ষণ লুকিয়েছিল, আপাতত সবকিছু অন্য স্থানে নিয়ে যাওয়া হয়েছে। চেঁচিয়ে উঠল অপরাজ, বলল, রাইফেল নিয়ে আক্রমণ চালাও সকলে। সবাই রাইফেল চালাতে থাকলো। জলদস্যুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেল। যা সচক্ষে দেখল মিহু আর রিত। এই প্রথম রাইফেল চালাতে দেখলো ওরা। সবসময় টিভিতে দেখেছে। দুজনেই এগিয়ে আসতে লাগলো। স্বস্তির দম ফেলছে অপরাজ। তখনই পেছন থেকে চেঁচিয়ে উঠল সিরাত, শেষ কয়েকজন শত্রু এখনো রয়েছে। 2 গুলি এসে লাগলো অপরাজের বুকে। সিরাত যেন থমকে গেল, তবে নিজ হাতে শেষ করলো সেই 2 জন শত্রুকে। অপরাজের কাছে আসতেই কোথা থেকে 2 গুলি এসে লাগলো সিরাতের গায়ে। কাপা হাতে সেই শত্রুর দিকে গুলি ছুড়ল অপরাজ। সেই শত্রুটি মাটিতে লুটিয়ে পড়ল। সিরাত আর অপরাজ দুজনেই আঘাতপ্রাপ্ত। মেয়েটা পড়ে গেল মাটিতে। একটু একটু করে এগিয়ে আসলো অপরাজ। সিরাতের হাত ধরতেই যেন শান্তি মিলল। পৃথিবীর সমস্ত যন্ত্রণাকে হার মানায় মৃত্যু যন্ত্রণা। তবুও যেন স্বস্তি পেল দুজনে। মুখ থেকে রক্ত ঝরতে লাগলো। সিরাতের হাতে আলগোছে চুমু খেলো অপরাজ। তীব্র ব্যথা নিয়েও হাসল সিরাত। ইশারায় সামনে তাকাতে বলল।
অবরাজ আর সিরাত দেখতে পেল আগামীর যোদ্ধাকে। রিত আর মিহু একে অপরের হাত ধরে ছুটে আসছে এদিকে। দুজনের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আগামীর দেশপ্রেমিকদের দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো দুজনে। মৃত্যুর পূর্বে কালিমা পাঠ করল, তারপর সেনাবাহিনী সেই নীতিবাক্য পাঠ করে হারিয়ে গেল চিরতরে এই পৃথিবীর বুক থেকে। হঠাৎ করে রিত আর মিহু থেমে গেল। শুনতে পেল একটি ধ্বনি, সমরে আমরা শান্তিতে, আমরা সর্বত্র, আমরা দেশের তরে।